শুক্রবার, কারণ আমি 1 তারিখ আমার সাপ্তাহিক বন্ধ থাকে, এই কারণে। সাংস্কৃতিক সমাজের একটা বড় গ্যাদারিং। এটা হচ্ছে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে, এটা হচ্ছে হুম। বিশ্ব কবি লেখক সমাবেশ। আচ্ছা। আমি এটা বৃষ্টির মধ্যে আমি যাই, এটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে কবি লেখক সমাজ, এটা খুব তরুণ যারা আছে। আমার কাছে যে আছে মানে সেখানে দেখে ভাবছিলাম যে মানে বড় কেউ আসবে, তো বড় কেউ এই জায়গায় মুভ করেনি। হ্যাঁ, এরা হচ্ছে ডাক্তারদের ওই দিন, আচ্ছা, মানে দেখি আগের এই ছবিটা, ওই পরের ছবিটা। বল বল। এটা হুম। আমার সাথে সাথে ফাইজলামি করেন। না না, ওই ইয়ে, আগস্টের শুক্রবারটা এরকম অবস্থা হচ্ছিল। প্রথমে ছিল ইয়েতে সাংবাদিকদের একটা গ্রুপ সার্চ করার সামনে, তারা একটা প্রোটেস্ট করে, তারা সাংবাদিকদের বিভিন্ন ওই যে কয়েকজন সাংবাদিক হুম। তখন ওই যে মারা গেছে, এই যে বাংলা মতো হুম। আহতরা হতে, হুম। তাদেরকে নিয়ে। তো ওখানে একটা গ্রুপ হচ্ছে, আর ওই সাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা গ্রুপ, এরা এরা হচ্ছে শুধু বৃষ্টির মধ্যে আমার রাত হয়েছে। এরা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতেছে। এই এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল এবং সুরাড্ডি এবং আরো কয়েকটা মেডিকেলের যারা ইন্টার্নি ডাক্তার, ইন্টার্নি ডাক্তার, এরা মিছিল টিছিল করে এখানে। ওই শুক্রবারটা ছিল একটা অন্যরকম একটা প্রতিবাদের, যেটা হচ্ছে স্টুডেন্টদের বাইরে, যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের বাইরে প্রতিবাদ। এরা হচ্ছে উদীচী শিল্প গোষ্ঠীর একটা কফিন সমাবেশ করে, কফিন টফিন নিয়ে। এটা প্রেস ক্লাবে ওই কোটা সংস্কারের ছাত্র হত্যার প্রতিবাদ। এখন হচ্ছে হত্যার দিকে যাচ্ছে, এত পরিমাণে হত্যা হয়ে গেছে যে কোনো প্রতিবাদ। বিকেলের দিকে সব গ্রুপ, এটা হচ্ছে আহ, প্রতিবাদ হয় আস্তে আস্তে যা। না। এটা আমি আপনাকে দিতে যাচ্ছি, আনু মোহাম্মদের নেতৃত্বে, আনু হুম। মোহাম্মদ তারা, আর সুশীল যত গ্রুপ আছে, আর হুম। বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন যা হুম। স্টুডেন্ট জগৎ, তারা এখানে প্রেস ক্লাবের সামনে একটা বিশাল প্যান্ডেল। এটা হচ্ছে আগেরটা যে উদিচি দেখেন আমরা সকালে হুম। দেখি, এটা হচ্ছে দুপুরের পরে, নামাজের পর। নামাজের পর আছে ওই আবু সাইদ যে একটা ওইখান থেকে লেখা, পরে সবাই শহীদ মিনারের দিকে যায় আর কি। শহীদ মিনারের দিকে যায়, শহীদ হ্যাঁ। মিনার। এখানে অনেক ধরনের প্রোটেস্ট হয়, এই শহীদ মিনারে এই ওই দিন আর কি একটা বড় সমাবেশ হয়, একটা গ্যাদারিং হয়। মূলত প্রেস ক্লাব থেকেই শুরু হয়, প্রেস ক্লাবে অনেক একদিন একদিন ওইখান থেকে পরে শহীদ মিনারে গিয়ে হচ্ছে শেষ হয়। হুম। শহীদ মিনারে এবং যায় মিছিল। প্রচুর বৃষ্টি ছিল ওই দিন, সকাল হুম, হুম। থেকেই থেমে থেমে, এবং সন্ধ্যার পরে আমি ওই দুপুরের পরে গেছিলাম। তো সন্ধ্যার পর থেকে তো মানে বৃষ্টি আর বৃষ্টি। 3 তারিখ যেটা হলো যে ওরা শহীদ মিনারে জমা হয়। আপনি গিয়েছিলেন হ্যাঁ। 3 তারিখ শহীদ তিন মিনার? তারিখ আমি তো 2 তারিখই ছিলাম, 2 তারিখে হচ্ছে ওই সিটি কলেজের ওখান থেকে পরে হচ্ছে। তো 2 তারিখের। বল। 3 তারিখ হচ্ছে স্টুডেন্টদের একটা সমাবেশ করে, এখান থেকে এই যে এক দফার যে দাবিটা। ওই তো ওই দিনই আর কি হচ্ছে বড় সমাবেশটা, তো আসলে ওই 3 তারিখেই হয়েছে। 3 তারিখে যে এই পরিমাণ ঢল হবে আসলে কেউ চিন্তা, 2 তারিখে তো একটা নির্দিষ্ট পরিমাণ ছিল, তারপরে তো চলে গেছে। তিন 2 তারিখ তারিখে ছিল ওটা তো ইয়েদের আপনার হচ্ছে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, হুম। সাংস্কৃতিক হুম। সংগঠন, হুম। 2 তারিখে আর কি। মানে অভিভাবক অভিভাবক হুম। এরকম। হুম। কিন্তু 3 তারিখটা হচ্ছে স্টুডেন্টরা, একদম মনোনীত স্টুডেন্টরা, তারা গেছে না রে, যে শহীদ মিনারে হুম। তারা ওরা তো ছিল। শহীদ মিনারে ছিল, কিন্তু শহীদ মিনারে তো আসছে সবাই পরে।
আগে তো হচ্ছে জমায়েত গুলা বিভিন্ন জায়গায় হয়েছে, সিটি কলেজের সামনে একটা বড় জমায়েত হয়েছে, পরে ওই দিকে কাটাবনের দিকে একটা বড় জামায়াত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সো আমরা সিটি কলেজের দিকে চলে গেলাম, ওইখানের মধ্যে থেকে তো বিশাল একটা জমায়েত ছিল। ওইখান থেকে পরে মিছিল সহ যখন শহীদ মিনারের দিকে গেলাম, তখন আর দেখি ঢোকার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, মানে আমি প্রথম দিকেই ঢুকছি, মানে হুম, ঢুকছি তখন বুঝতে পারছি, আগেই তিনটা। চলে গেছিস। কিন্তু সেটাও ঢুকতে অনেক সময় লাগছে আমার কাছে। এই এই জায়গায় আমি যে একজন থেকে কবিরা রাখতে যাইতে হবে, হুম জায়গাটা ওটা বেদির পাশে হুম যে হুম জায়গাটা, হুম হুম। সেই জায়গায় ঢুকতে আমার কাছে আবার মানে 20 মিনিট সময় লাগছে। আমি আমার তখন তখন হচ্ছে আমি ব্যবহার করি, ওই বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করি আমাদের অফিসে। হয়ে আচ্ছা, যাওয়া কি বলে, মানে আমি আরো বেশি সময় থাকতে পারছি না। আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা ছিলাম থেকে থেকে থেকে। গরমে প্রধান নাকি? গরমের যে, হ্যাঁ, প্রচন্ড গরম ছিল এদিন। বুলেট প্রুফ জ্যাকেট, এমনি যে এত মানুষ, হুম, আর যে আশপাশ থেকে মানুষ আসতেছিল, মানে সাফোকেশন এটা ছিল প্রচন্ড প্রচন্ড। সুন্দরই আসতেই ছিল। আমি তো দেখি যে হচ্ছে তো প্রথম এইখান এই থেকে এক আমি দফাই। তো ওই দিন সমন্বয়করাও ছিল আর কি, ওদের হ্যাঁ, যে সমন্বয়টা আমার পরে পরে ওরা এই অনেক পরে আসে। মানে ততক্ষণে আসলে আমার ও থাকার আর কি ইচ্ছা ছিল না, এই সমন্বয়ের কাজগুলো ওরা হুম ওখানে হুম। যে 1 পয়েন্ট এই সীমা, পরে আমরা বের হয়ে আসি। তো ওই এই ছেলেটা তিনটা উপরে উঠছিল, আমিও নিচে ছিলাম। তো ওই পাগলাটা হচ্ছে, এখানে তো মনে হয় পরে আরেকজন উঠছে, প্রথমে উঠছিল হচ্ছে ওই যে কোন টিভি জানি, না না যমুনার। এইটা এসে এই যে আপনার এই সাইডে একটা ইয়া স্ট্যান্ড আছে, এটা এই বরাবর হ্যাঁ, এই এখানে যে এই একটা। জায়গায় এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ। তো ওইটাই উঠছে, প্রথমে উঠছে হচ্ছে তোর হচ্ছে সময় টিভির হচ্ছে ও, এটা তো সাইডে আছে, এটা ডান সাইডে। আর এই সরাসরি যে ছবিটা হচ্ছে গ্রাফিক দিতে আমরা দেখি, একদমই সরাসরি এই সাইডটাতে। ওইখানে পরে প্রথমে ওঠে যে সময়, সরি যমুনা টিভির একজন ওঠে তার ক্যামেরা নিয়ে। তারপরে হচ্ছে ওঠে হচ্ছে একটা ছেলে, উঠে প্রথমে হচ্ছে ওই যে বাংলাদেশ আর প্যালেস্টাইনের যেটা পতাকা নিয়ে আর কি, পরে দুইজন উঠে। এটা পরে তো 3 তারিখ, 3 তারিখ, মানে ওই 3 তারিখে মনে হয় মোটামুটি ফাইনাল হয়ে যায়। তো এর মধ্যে একটা কথা বলি যে 3 তারিখে মনে হয় রাওয়া ক্লাবে, 3 তারিখ, 2 তারিখ রাওয়া ক্লাবে একটা হয়েছে, মিটিং হয়েছে, তা অবসরপ্রাপ্ত সেনা ওই কর্মকর্তাদের। যে অবসর হতে চায় 3 তারিখ এটা। 3 তারিখ, 3 তারিখ এবং 3 তারিখ এবং 2 তারিখে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মিরপুর ডিএসএস এর মিছিল করছে, মিছিল করতে। তো এই রাওয়া ক্লাবের 3 তারিখ সকালে, 3 তারিখ তো বলা হয় এটাকে যে ক্যান্টনমেন্টের একটা মিটিং, যেটা আর্মিদের এটা বলা হয় যে তারা গুলি করবে না আমাদের উপরে, সেই চক্করে। এই সিদ্ধান্তটা আসে। হুম। হ্যাঁ, আগস্টের 4 তারিখ এটা হচ্ছে আহ মিরপুরে এর আগে থেকেই চলতেছিল সংঘর্ষ, অনেক আগে থেকেই। কিন্তু আগস্টে 3 তারিখে এখানে টোটালটা নিয়ন্ত্রণ করে ইয়েরা, আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। যে কারণে আহ 4 তারিখ যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে তখন এক ধরনের তারা নির্দেশনা দেয়, আনঅফিসিয়াল নির্দেশনা দেয় যে আওয়ামী লীগ অফিসিয়াল, আওয়ামী লীগ মাঠে থাকবে 4 তারিখ, হুম হুম। মাঠে থেকে এই আন্দোলনকে প্রতিহত করবে। তো রাত থেকে এসে মিরপুর 10 নম্বর এই ফেসবুকে নিউজ আসতে থাকে যে বাস ভরে লোকজন বাইরে থেকে আনা হচ্ছে মিরপুর 10 নম্বরে। তো আমরা গেলাম যাওয়ার পরে 10 নম্বরে ততক্ষণে 11টার দিকে, মানে 10টার দিকে ছিল ওই সময় বেরিয়ে স্টুডেন্টরা, 11টার দিকে এই আওয়ামী লীগ এসে পুরা 10 নম্বর গোল চত্বরটা দখল করে নেয়। 11টায়। দখল করে নেয় ওদের, 11টায় ওদেরকে ধাওয়া দেওয়া সরায় দেয়। তখন হচ্ছে বৈষম্য স্টুডেন্টও ছিল কম, 1-150-র মতো ছিল এরকম। তো ওরা জায়গায় 13 নম্বরের দিকে, হুম। 13 নম্বরে বিআরটিএ ভবনের ওইদিকে পাশে আহ, ওই মতিঝিল, না, ওই 10 নম্বর যে আইডিয়াল স্কুল মিডল এইগুলিতে স্কুল। ওরা হুম। অবস্থান নেয়।
হুম। তো আমি আহ, প্রথম দিকে 10 নম্বর গোল চত্বরে গেলাম, ওখানে দেখি যে ওই আওয়ামী লীগের বড় নেতারা যারা মিরপুর নিয়ন্ত্রণ করে, হুম। আহ, ইলিয়াস মোল্লা, তারপরে হচ্ছে এই নিখিল, তারপরে হচ্ছে মহানগর আওয়ামী লীগের দক্ষিণে, উত্তরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃ, মানে যারা আছে বড় বড় লেভেলে, কামাল মজুমদার সব আসছে। আহ, আমরা একটু রেকি করলাম আশপাশে, ওই 10 নম্বরের কাজীপাড়ার দিকে যাওয়ার সময় বিভিন্ন গলিতে দেখলাম যে ওখানে বিভিন্ন ধরনের রান্না বান্নার আয়োজন হচ্ছে। মানে বিশাল একটা আয়োজন, খাবার দাবার কর্মী টর্মী তাদের বিভিন্ন খাবার ধরনের। দাবারের ব্যবস্থা হয়ে গেছে যেহেতু তারা হ্যাঁ, মানে মানে বিরিয়ানি আগের রান্না করা থেকেই। হচ্ছে, হুম। বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো আমরা একটা সিএনজি পাম্পের সামনে মোটরসাইকেল দাঁড় করে আমরা সিএনজি পাম্পের একটু অবস্থান করি। তো হঠাৎ দুই পক্ষের সংঘর্ষ লেগে যায়, মানে 13 নম্বর থেকে স্টুডেন্টদের একটা গ্রুপ মিছিল করতে করতে 10 নম্বর দিকে অগ্রসর হতে যাচ্ছে। হুম। তো 10 নম্বর থেকে যে আওয়ামী লীগের লোকজন আছে তারা প্রথমেই প্রথম সারির যারা ছিল তারা সবটি সশস্ত্র অবস্থায় এবং পিস্তল শটগান সব নিয়ে বুঝে যাচ্ছে। ডাইরেক্ট গুলি করা শুরু করে দেন। তো এই গুলির শব্দে একটা পুলিশ ছিল ওই ওরাই, সময় সাথে? না না, এই সময় পুলিশ 10 নম্বর এরিয়াতে ছিল না। ও, পুলিশটা আমরা দেখছি এটা যে কাজীপাড়া মেট্রো স্টেশনে, ওখানে পুলিশের একটা অবস্থান দেখছি, আচ্ছা। প্রায় 20-30 জন হবে। আর ওরা আর্মি? আর্মি? আর্মি, আর্মি এখানে নাই। আর্মি হচ্ছে ওই আর্মির ক্যাম্প, কিন্তু আপনি জানেন যে ইন্ডোর স্টেডিয়ামে একটা ক্যাম্প আছে। হুম। হুম। তো ইন্ডোর স্টেডিয়ামে ক্যাম্পে আর্মি আছে, হুম। আর্মি হচ্ছে পেট্রোলিং এ থাকে। মানে হুম। আমরা পরে এই গন্ডগোলের মাঝখানে পড়ে যাই আমরা। আহ, এটা হচ্ছে এইভাবে, মানে পরে আমরা হেঁটে হেঁটে ওই 13 নম্বরে গেলাম, 10 নম্বরে গেলাম। 10 নম্বরে যারা ওই নেতা যারা আছে তারা বক্তব্য দিতেছে, মানে আসলে আমাদের আসলে তো দরকার হচ্ছে সব পক্ষই। হুম। তো বক্তব্য দিতেছে, ওদের ছবি তুললাম আর ইটি করলাম। তো আমরা আরো কয়েকটা টিভি ক্যামেরা পার্সন রিপোর্টার তারা আছে দশ হুম। নম্বর ফ্লাইওভারের উপরে অবস্থান করতাম। ওইখানে থাকলাম। মানে আওয়ামী লীগের লোকজন এসে প্রথম বলছিল, পরে দেখে যে না, এটা আসলে মিডিয়া, ওই নিচের থেকে বলছে না, এটা সাংবাদিকরা থাক, এখানে থাক, সমস্যা নেই। ফ্লাইওভার উপরে? এই আমার, হ্যাঁ, ফ্লাই ওই মানে যে হচ্ছে নিচে হচ্ছে ওভার ব্রিজে, ওভারব্রিজ, সরি ফ্লাইওভার। ওভার ব্রিজ, ওভারব্রিজ হ্যাঁ। যেটা 10 নম্বর, হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে থাকার পরে আমাদের একটা সুবিধা হলো যে এই জায়গায় একটা সেফ জোন, মানে ঝামেলা হুম। কম। আহ, কারণ হচ্ছে ছাত্রলীগের আওয়ামী লীগের কোনো রোষানলে পড়তে হবে। তা আমরা দেখতেছি যে এই এই যে আপনাকে যে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে একজন হুম। শটগান নিয়ে আসতেছে, সে হুম। হচ্ছে তার গুলি শেষ হয়ে গেছে, মানে গুলিটা লোড করার জন্য সে আবার হুম। স্টেশনের দিকে আসতেছে। আচ্ছা। স্টেশন মানে তো হচ্ছে তো 10 নম্বরে এই গোলাগুলি শুরু হয়েছে কয়টায় তাহলে? 11টা 10 11টা 10-এর এরকম। দিকে। এর মধ্যে গুলাগুলি চলতেই আছে, ঢিলাঢিলি চলতেছে। মানে এক পর্যায়ে 12টার দিকে আরো কিছু গ্রুপ সশস্ত্র লোকজন আসে। হুম। তারা এসে একসাথে, কমপক্ষে একসাথে 100 লোক একসাথে গুলি করা শুরু। 12টায়? 12টার দিকে 100 লোক, দুই পাশটা, মানে দুই লেন, রাস্তার দুই লেনে 100 লোক গুলি করা শুরু করে। এবং গুলি করতে করতে তারা হচ্ছে ওইদিকে আহ আহ, এই যে একটা মসজিদ আছে, এটা ইয়ার আইডিয়ালের পরে একটা মসজিদ, হুম। মসজিদটা ক্রস করে ওরা চেষ্টা করে গলির ভিতরে ঢোকার জন্য, কিন্তু গলির ভিতরে তারা ঢুকতে পারে না। মানে ওইখানে আসলে গলির ভিতরে বিভিন্ন ভাবে চেষ্টা করে এই সাইড দিয়ে ঢোকার জন্য, কোনোভাবেই আসলে হুম। মানে ঢুকতে পারে না, কিন্তু তারা প্রচন্ড গুলি করতে থাকে। তো ওইখানে এসে আমাদের সমকাল পত্রিকার একজন রিপোর্টার ছিল, ও মানে এক পর্যায়ে হচ্ছে ও স্টুডেন্টদের ওই পাশে পড়ে যায়। তো এই গুলির শব্দে ও হচ্ছে বাধ্য হয়ে, পাশে একটা স্কুল ছিল, সরকারি স্কুল, 10 নম্বরে এখানে, হুম। এই ওই স্কুলের ভবনের ভিতরে ঢুকে ও হচ্ছে প্রায় 3 ঘন্টা শুয়ে ছিল, খালি গুলির শব্দে। মানে এটা কিন্তু পুলিশের গুলি না, এটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদের গুলি, তারা গুলি করতেছে। এর মধ্যে হচ্ছে যে আপনার যে আর্মি পেট্রোলিং চলতেছে। হুম।
গুলিও চলতেছে, ওর মধ্যে আর্মি পেট্রোলিং করতেছে। এটা হচ্ছে 10 ওই আপনার 10 নম্বর থেকে আহ, কাজীপাড়ার দিকে যাচ্ছে সোজা পেট্রোলিং। চলে যেতেছে, ওরা বামে আর হ্যাঁ, যাইতেছে ওরা না, যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। ওরা সোজা চলে মানে যেতেছে। মানে এই পাশে গোলাগুলি হচ্ছে, এটা মাঝখান দিয়ে গিয়েছে, এটা এই দুই পাশে হচ্ছে এটা আওয়ামী দর্শক, লীগের লোকজন, আওয়ামী সেটা লীগের হচ্ছে লোকজন। দর্শক। হম। হ্যাঁ, মানে বললাম আর কি, আওয়ামী লীগ। হচ্ছে আর্মি ছিল দর্শক, যে ঠিক আরে মতো হইতেছে। দর্শকও না আসলে, ভুল করে আইসে বুঝতে ভাই আমি এই এলাকার না, অন্য ও এলাকার, আচ্ছা, এরকম আর কি। তাড়াতাড়ি আমাকে যাইতে দেন। হ্যাঁ, দায়িত্ব দেন। তারা এই পেট্রোলিং করে যাচ্ছে না, এন আর্মি আওয়ামী লীগের লোকজন বলতেছে, মানে তারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে, হ্যাঁ ভাই আপনার ঠিক আছে নিয়েছে। এই পাশটা কিন্তু গুলাগুলি চলতেছে, এটা ওরা কিন্তু শব্দ সবই পাচ্ছে। তো এই দেখেন আপনার যে অবস্থা, যে ও, ওই পাশটা হচ্ছে ইয়েরা, কি বলে, ছেলেবেলা যে মিরপুর বৈষম্য বিরোধী। গার্লস হ্যাঁ, হ্যাঁ, আইডিয়াল কলেজ, তো এটা 13 নম্বরের আইডিয়াল দিকে কলেজ। রাস্তাটা, হ্যাঁ, আর তুই 13 নম্বর 10 দিকে রাস্তা, নম্বর, এটা কি তুই ইয়ে ওই ওভারব্রিজের ওভারব্রিজে, উপরে? হ্যাঁ, ওভারব্রিজ, ওভারব্রিজের বুঝতে উপরে। পারছি। হুম। এই 10 নম্বরে গোল বুঝ- চত্বরটা হচ্ছে ওই বড় বড় নেতাদের কন্ট্রোলে আছে, তারা হুম। এখানে বিভিন্ন ধরনের বক্তব্য টক্তব্য দিতেছে, এই করবো হুম। ওই করবো। আর এখানে গুলিও দেখবেন চলতেছে, নগর। বক্তব্য দিতেছে, দুইটাই হ্যাঁ, চলতেছে। গুলিও চলতেছে। আপনি হচ্ছে, আমি আপনাকে একটু বড় করে দেখাই, যেটা হচ্ছে, হুম। এটা তো গুলি না, এটা হচ্ছে ককটেল মারছে। হুম। মানে গুলি ককটেল ইয়েছে, কিন্তু আমার কাছে মানে ওই ওই পাশের লোকজনের কোনো মানে এটা হুম। ভয় নাই। আহ, ভয় তো নাই, মানে এটা হচ্ছে যে এখান থেকে কিন্তু এই সামনে অবস্থান করা আপনারা হচ্ছে সব হেলমেট আলা, এটাকে সবাই সবাই হুম। গুলি করা, এরা হচ্ছে গুলি করে, এরা সবার কাছে এবং পিস্তল খুব আছে। বেশি ডিস্টেন্স তো না, না না, খুব বেশি ডিস্টেন্স না। তাই না? হয়তো টেলিলেন্সের খুব কারণে একটু কম্প্রেস হয়েছে, তারপরেও দূরত্বটা তো আসলে মানে খুব বেশি না। ঘটনা হচ্ছে যে মিরপুর আপনি আইডিয়াল কলেজ থেকে এটার দূরত্ব আসলে তো খুব বেশি না। খুব তো বেশি না, খুব বেশি না, মানে গুলির রেঞ্জের মধ্যেই, যদি গুলি করে গুলি থাকে। রেঞ্জের মধ্যে মানে যদি পিস্তলের গুলি বলা হয় তাহলে 50 গজ, যেটা বলা হয় যেটা হুম। 50 বা এর বেশি, তো ওটা রেঞ্জের মধ্যে। কিন্তু ওর কাছে কোনো ই নাই, মানে আহ, এই ধরনের বরঞ্চ আমার কাছে দেখছি যে সব সময় ওই গুলি করার পরেও বেশিরভাগ সময় ধাওয়া খেয়ে চলে আসছে। আচ্ছা। এর মাঝে হচ্ছে আমি একটা এক্স করলা, সম্ভবত এটা, এই এই যে। গাড়িটা, এই গাড়িটা আমি মানে একবার হচ্ছে এই যে পিছনের ছবিটা দেখায় যে এই গাছটার দিকে যায়, হুম। পিছনের এই যে এই গাছটা, আচ্ছা। আবার আসে এইদিকে 10 নম্বর, অনেকক্ষণ ধরে প্রায় হচ্ছে প্রথম থেকেই প্রথম থেকে এটা হুম। অবস্থান করতেছে। তা আমি হয়তো চিন্তা করছি যে কেউ একজন গাড়ি নিয়ে আসছে বা কোনো নেতার গাড়ি, নেতারা যেহেতু অবস্থান করতেছে। তো অনেকক্ষণ এটাকে আমি একটু ফলো করার চেষ্টা করলাম, তো কাছে যখন আসলো তখন একটু দেখলাম যে ওই যে যেসব হেলমেট পরা লোকজন, এরা হচ্ছে হুম। শুটার, আচ্ছা। মানে সশস্ত্র ব্যক্তিরা। হুম। এর মধ্যে হচ্ছে আহ গুলি লোড করার জন্য, মানে গুলি সব রাখা আছে এখানে, প্রচুর পরিমাণে গুলি রাখা আছে। আপনার যে যার মতো অস্ত্র আইসা দিতেছে, শেষ হচ্ছে, ওটা লোড করে দিচ্ছে, ও চলে যাচ্ছে। মানে এখানে মানে তো এটা হলো এটাকে আমি অস্ত্রা না, অস্ত্রাগার, আমার কাছে অস্ত্রাগার না, রিলোড কার যেটা বলে আর কি। রিলোড কার, আমরা রিলে মজুদ মজুদ, মজুত করানো, মজুদ সব আছে এই জায়গায়, এখানে সবই বাংকার। করা। হম। এইটার এই এরা গাড়ির নাম্বারটা কি ইয়া করতে পারছ নাই? আহ কোনো গাড়ির ক্লিয়ার শট নাম্বার আছে না, গাড়ির নাম্বার? না না না। এটা মিস করছিস। গাড়ির হুম। নাম্বারটা নিতে হলে একদম মানে হচ্ছে। গাড়ি নাম্বারটা আর মানে এক পর যখন আমি যতক্ষণ ছিলাম শেষে, হুম। যখন ছবিটা হুম। আমার কাছে মনে হয়েছে যে এটা মানে এখানে লোড করা হচ্ছে গুলি, হুম। হুম। হ্যাঁ, তখন হচ্ছে এরকম এই এই ব্যারিকেড দেওয়া। ও আচ্ছা, যেন তার বাইরে থেকে তার দেখা না যায়। তার হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি এটা হচ্ছে ইয়ে, তারপরে আর এটা আর ই পাই নাই, ওই রিলোটিভ ওই গাড়ির হুম। নাম্বার আসলে ওইভাবে আর পাওয়া হয়নি। তো এখানে আমরা আমি ছিলাম 3টার মতো, 3টার সময়, 3টা বা আড়াইটা এরকম। তো আমার যে সাথে একজন সহকর্মী ছিল, ও আরেকটা পত্রিকার কাজ করে। হুম। তো ওকে আমি বললাম যে চলো এখান থেকে আমরা আসলে চলে যাই, চলে যাই, আর মাত্র যে যে সিচুয়েশন দেখতেছি তার আর 30 মিনিট এখানে এরা এই জায়গাটা 30 মিনিটের মধ্যে দখল হয়ে যাবো স্টুডেন্টদের হাতে। আচ্ছা, মানে আওয়ামী হ্যাঁ, লীগের আর এরা টিকতে আওয়ামী পারবে লীগের না। লোকজন এখান থেকে টিকতে পারবো না 30 মিনিট।
আর তখন হচ্ছে আমরা এখানে থাকলে হলে তাহলে আমরা আমাদের বিপদ হবে। কারণ যেহেতু বলবো যে আওয়ামী লীগের লোকজন তোরা এখানে হুম আসিলি এটা, এমনিই তো হচ্ছে সাংবাদিকের উপর একটা হুম হুম। খুব দালাল আছে। চালার ক্ষোভ আছে। তো এখানে আমরা যখন চলে যাচ্ছি, মানে এটা এ- ছবিটা এখানে নাই, হুম তখন হচ্ছে ওই মানে ওই পাশের লোকজন, আমি যত সময় যাচ্ছে লোকজন বাড়তেছে, মানে এত লোকজন বাড়তেছে আপনাকে এই যে আপনাকে আমি দেখাই যে আহ, এটা হচ্ছে আমরা একটা পার্ট দেখতেছি, কিন্তু ওই হুম পাশে এর পিছনেও আরো লোক আছে, হুম এবং কি দুই পাশে গলিতে আছে। মানে আপনারা এসে এই দেখেন ঢিলছুড়ার এদের রেঞ্জের একদম একেবারে রেঞ্জে ডাইরেক্ট শুট করতে পারবো। হুম And ঘটনা হচ্ছে যে আহ, যারা আওয়ামী লীগের সশস্ত্র, হুম তাদের তো আসলে বেসিক্যালি কোনো ট্রেনিং নেই, মানে সে আসলে টার্গেট কিল করতে পারে না। আমি হুম দেখতেছি যে ওরা শর্ট গান দিয়ে গুলি করতেছে, কিন্তু গুলিটা উপরে যা চলে যাচ্ছে। হুম পিস্তল দিয়ে গুলি করতেছে, ও গুলিটা উপরে চলে যাচ্ছে, কারণ ও তো আসলে আহ, মানে খালি গুলি, ওটা তো আসলে দেখানোর জন্য ওরা ব্যবহার করে যে আসলে গুলি করানো লাগবে বা কি না। মানে একদম যে প্রপার ট্রেনিং থাকতো যারা যারা, তাহলে হুম এসে হয়তো ওই দিন অনেকগুলা লোক মারা গেছে, এখানে এসে একজন লোক মারা গেছে। ইনজুর্ড হয়েছে প্রায় 20-30 জন, তো এরা তার মধ্যে হুম এসে 15-20 জন হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে। এই গুলিবিদ্ধ হুম। যেটা মানে হঠাৎ করে লাগছে টাকছে, শর্ট গানের গুলি। তারপরে আমরা এটা এই স্পটটা ছেড়ে দিই, ছেড়ে দিই কারণ হচ্ছে যাওয়ার সময়ই দেখলাম যে একটা দৌড়ান দিল, আমরাও দৌড় দিয়ে আমরা পাশে সিঁড়ি দিয়ে হুম। নেমে গেলাম, যে এখানে আসলে থাকা যাবে না। মোটরসাইকেলটা আস্তে করে নিয়ে কোন রকম 10 নম্বর দিয়ে আমি যখন বললাম যে তাহলে আমরা বাসায় চলে যাবো, বাসায় চলে যাব, হুম। তখন দেখি যে এইটা এই 12 নম্বরের যে রোডটা, আমরা এই সেখানে দাঁড়াচ্ছে। নিউজটাই জানি না যে এখানে আহ আর্মির লোকজন দাঁড়া রয়েছে, কারণ যেহেতু তাদের আচ্ছা। হচ্ছে ক্যাম্প এখানে, ক্যাম্প হিসেবে তারা এখানে মানে এখানে তারা গার্ড দিতেছে। তো এই রাস্তাটাতে ও আচ্ছা, এই যে না না যাক। না, এই রাস্তায় আমি সামনে যাই, এটা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা গ্রুপ, এখানে প্রায় হচ্ছে 1000 খানিক স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টদের গ্রুপ। তা হ্যাঁ, এরা হচ্ছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা 10 নম্বরের দিকে যাবো। এখন আর্মি, ওই দিন দেখলাম যে আর্মি হচ্ছে যে জাস্ট তারা ঠেকায় রাখছে যে এর বেশি যাওয়া যাবে না, কারণ এরা যদি এইদিকে যায় 10 নম্বর যায়, তাহলে হচ্ছে মানে পুরা একটা ভয়াবহ অবস্থায় যাবো। মানে মানে লাঠির বা কিল ঘুষিতেই অনেক লোক মারা যাবে দুই পক্ষে, কারণ 10 নম্বর আছে, ওই পাশে 13 নম্বর আছে, মানে একটা পুরো ম্যাসাকার হয়ে যাবে এটা। এখানে আর্মি না আটকে দিচ্ছে, ওরা প্রোটেস্ট করতেছে আমাদের যেতে দাও। আরেকটা হচ্ছে ওরা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, আচ্ছা। মানে এটা স্লোগান। তো আমি 3 4 5 অনেক, এটা হচ্ছে সম্ভবত এখানে বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম আমি বিইউপির, আচ্ছা। বিইউপির স্টুডেন্ট আছে, আরো অন্যান্য স্টুডেন্ট আছে। মানে এটা হচ্ছে পুরা স্লোগান টোগান না, মেয়ে সবই আছে। তো এখানে সেনাবাহিনী এক পর্যায়ে তারা এই গাড়ি নিয়ে আসে এদেরকে সরানোর জন্য। পরে এরা এরা আবার যখন শাউটিং করে, তখন আর সেনাবাহিনী এখানে থেমে যায়, আর গাড়ি আগায় না। মানে যেহেতু সেনাবাহিনীর আহ, এই এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্পের এখানে যে হ্যাঁ হ্যাঁ, ওই ইনডোর স্টেডিয়াম। ইন্ডোর স্টেডিয়ামটা, হুম এখানে এসে স্টেপ ডাউন হাসিনা স্লোগান টোগান চলতেছে। মানে সব শ্রেণীর পেশার মানুষই, মানে আসলে তো মানে ওদের স্টুডেন্ট আক্রমণ, আসলে নাই। ওই আওয়ামী লীগের আক্রমণ মূলত ছিল ওই সাইডটা 13 নম্বরে, তেরো ওই নম্বর দিকটাতে। আর তাদের 1 নম্বরের দিকে যে রোডটা, ওই দিকে কোনো মুভমেন্ট ওই ছিল? রোডটাও না, থানা? ওই রোডটাও সম্ভবত আওয়ামী লীগের দখলেই ছিল, ও, ওই যে থানা। শুধু থানা, থানা থেকে শুরু করে হ্যাঁ পুরোটা ওরা। হ্যাঁ, থানা থেকে ওরা হচ্ছে শেওড়াপাড়া এই রোডটা আর 1 নম্বর পর্যন্ত এই এই হুম জায়গাগুলো ওরা দখল করে রাখছে। কিন্তু এই 12 নম্বর রোড আর হচ্ছে 13 মানে 14 নম্বর যাওয়ার যে হুম রোডটা, হুম ওই রোডটা তারা আর দখল করতে পারে, ওদের সাথে তাদের চলতেছে। হুম তো এখানে এসে অনেকে শুয়ে রয়েছে, রয়েছে, আহ শুয়ে পড়ছে মেয়েটা। এখানে আমি অনেকক্ষণ এখানে ছবি টবি তুললাম। তো দেখলাম যে আসলে
খুব বেশি সময় আর থাকা হ্যাঁ, যাচ্ছে না, মানে এটাও আচ্ছা। আসলে থাকবে না, মানে এটাও আসলে থাকবে না। মানে তখন মানে যেই এখানে আসলে মানুষে আটকে রাখা মানে যাবে না আর। হ্যাঁ না, কারণ হচ্ছে কি, এই এই গ্রুপটা আহ এই গ্রুপটা তো আটকায় বসে রয়েছে, ঠিক আছে বসে পড়লো, কিন্তু আপনি আশপাশে আহ, আরো যে গলির লোকজন আছে তারা ওদিক দিয়ে তো বলছে যে যাচ্ছে, তো বিভিন্ন, ওদিক দিয়ে তো হ্যাঁ, যাচ্ছে। না না, বিভিন্ন পেশার তাদেরকেও আটকায় রাখছে, তারাও ওখানে বিভিন্ন পেশার এবং বিভিন্ন বয়সে, তারা বলছে যে হুম। আপনারা ছেড়ে দেন, হয় ছেড়ে দেন নইলে এখানে গুলি করে মারেন আমাদের। মানে সেনাবাহিনী তখন আসলে বিব্রতকর অবস্থা, মানে যেখানে হুম। ডিউটিরত অফিসার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছে, এটা কি করব কি এটি, মানে তারা এক ধরনের যে, ঠিক আছে আটকায় রাখো কোনোভাবে যেন এরা এবং এই এটা ঝামেলা কিন্তু না করে। কারফিউ চলতেছে, তাই না? কারফিউ চলতেছে, সকালে কিন্তু হ্যাঁ কারফিউ। কারফিউ চলতো, হুম। কারফিউ তিন চলতেছে। তারিখের পরেই তো কারফিউ রাতের বেলা থেকে শুরু করে দিলাম। হম। 5 তারিখ ছিল এটা হচ্ছে, মানে অ্যাটলিস্ট হচ্ছে আহ ওই দিনটা তো, মানে 5 তারিখে আমার বেশি ছবি নাই। হুম। আমি কোনো কারণে আসলে, মানে হয়তো ভাগ্যে নাই দিকে উঠে উঠাতে পারিনি। হুম। আমি 5 তারিখে সকালবেলা হচ্ছে উত্তরা যাই। মানে আচ্ছা। আমি আসলে জানতামই না যে এরকম সিচুয়েশন, ভিতরে ভিতরে অনেক কিছু হয়ে গেছে। হুম। মানে 5 তারিখ যে আসলে ফাইনাল খেলা, মানে হুম। ফাইনাল রেজাল্ট দেওয়া হবে, এটা আমি জানতামই না, এটা বুঝি নাই। হুম। হুম। আমি রাস্তাতে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে লোকজন নাই, তখন আবার নতুন করে ইন্টারনেট বন্ধ। হুম। 5 তারিখ কিন্তু ইন্টারনেট শাটডাউন বন্ধ করে ছিল, দিচ্ছে। হুম। শাটডাউন শাটডাউন করে করে দিছে। দিচ্ছে। হ্যাঁ, রাতে রাতে অনেক রাতে শাটডাউন করে দিছে। তা এখন হচ্ছে যে 5 তারিখ কি হবে, মানে ওরা হচ্ছে যে মার্চ টু শাহবাগ। এক দফা, পাঁচ এক তারিখে দফার, কর্মসূচি, এক হ্যাঁ, দফার, হ্যাঁ, এক এক দফারতে এক চলে গেল দফায় আর কিন্তু কি। শাহবাগের দিকে মার্চ করবে সারা হুম। দেশ থেকে। সারা দেশ থেকে। এটা আসলে, হ্যাঁ, সারা এক দেশ দফা থেকে দাবিতে। আসলে এইটা ওই সময় আসলে মানে আমার হাস্যকর মনে হয়েছে, সারা দেশ থেকে লোকজন আসবে কেমন? হুম। সবই তো সারা দেশ ব্লক। থেকে আসার কোনো, হ্যাঁ, ব্লক, আর্মি আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, কই থেকে আসবে? তো আমি 5 তারিখে উত্তরার দিকে আমি আহ, আরেকজন ওই যে আমাদের কালে কণ্ঠে আরো যারা আছিল তাদেরকে আমি হুম। মানে ফোন করি যে কি অবস্থা। তো ওরা সকাল 10টার দিকে আমাকে মেসেজ পাঠায় যে এখানে তো আসলে সেনাবাহিনী গাড়ি আছে, আর কিছু নেই, ওই সেনাবাহিনী গাড়ির ছবি তুলতেছি, তারা দাঁড়ায় রয়েছে না, এরকম। তা আমি বলছি, আচ্ছা ঠিক আছে আমি আসছি। আমার যেতে যেতে 11টা হবে, 11টার সময় গেলাম আমি, ঠিক ওই জসিমউদ্দিন ক্রস করে আমি যখন সামনের দিকে গেলাম তখন হুম। দেখি যে টিয়ার সেল আর গুলি শব্দ, হুম। ওই উত্তরা পূর্ব থানার ওখান থেকে। হুম। তা আমি তো আমি নিউজ পাই, মানে একটা ইনফরমেশন পাইলাম একরকম, এনে আয় দেখছি আরেক রকম, আরে বিপদে পড়লাম। এখন হচ্ছে আমি মোটর সাইকেলটা হচ্ছে আমি পাশে একটা অফিসের ওখানে এর আগে রাখছিলাম, সেখানে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে রাখলাম। রাখার পরে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই আজমপুর বাস স্ট্যান্ডের ওখানে আসলাম। আসলাম, আসার পরে দেখি যে গুলি টুলি টিয়ার সেল কিছু নাই, লোকজন সব সামনের দিকে মুভ করতেছে। ও এর আগে হচ্ছে যাওয়ার সময় হচ্ছে যে বিমানবন্দরের পরেই দেখলাম যে সেনাবাহিনী কাঁটাতারে বেড়া দিচ্ছে, হুম। ব্যারিকেড ব্যারিকেড তৈরি করতেছে ইয়ে। হুম। তা আমি আর ওখানে বেশি সময় থাকলাম না, যে আচ্ছা ঠিক আছে ওইখানে সেনাবাহিনীর জন্য ওই ওদের এপিসি গাড়ি, হুম। হুম। ট্যাঙ্ক টুং নিয়ে আছে। তো ওই ছবিটা হচ্ছে মেইন, এটা তার পরে এসে তুলনা। আমি যখন আসি, পরে আসি দেখি যে মানে ওই স্টুডেন্টরা যখন মুভ করতেছে, পুলিশের সাথে নেগোসিয়েশন হয়েছে, পুলিশ কোনো গুলি করবে না, পুলিশের দিকে তারাও যাবে না। কিছু আহা। পোলাপান ওই যে পুলিশের দিকে বলতে দাঁড়ায় রয়েছে যে তোমরা সোজা যাও গা। তো সোজা যাবে কোথায়? তারা যাবে শাহবাগ। হুম। কয়টার দিকে শাহবাগ ঘটনা? আহ শাহবাগ হচ্ছে একটু এটা বলি, এটা তো হচ্ছে 12:30, ওটা হচ্ছে সাড়ে হুম। এগারোটা হুম। এটা এটা আমি তুলছি ইয়ে থেকে, খিলখিয়াতের থেকে, হুম। এই ছবিটা 11:30 বা, মানে ওরা এখানে আসছে এটা হুম। হচ্ছে হুম। পরে জমায়েত হয়ে গেছে। হুম। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা যাচ্ছে, আমি আরো সামনে আগালাম, আরেকজনের মোটরসাইকেল, আরেক কলিগের মোটরসাইকেল নিয়ে তো, আচ্ছা ঠিক আছে চলো দুজন যাই দেখি, এয়ারপোর্ট পর্যন্ত যাই কি অবস্থা। হুম। এয়ারপোর্ট আসছে যে এই যে লোকজন আসতেছে, আমরা হচ্ছে রং সাইড দিয়ে আসতেছি, রং সাইড দিয়ে কোনো গাড়িটাই নেই। তা আমি চিন্তা করলাম যে তাহলে আচ্ছা ঠিক আছে, তো এখানে যেহেতু আসছে একটা বড়
মিছিলের ছবি নেই। আমরা লা মেরিডিয়ান হোটেলের ওখানে সামনে হুম, একটা ওভারপাস আছে, ওভারপাসের হুম, উপরে দাঁড়ানো। প্রচুর বৃষ্টি নামলো, বৃষ্টি বৃষ্টি ভিজে অবস্থায় একাকার। তো ওইখানে লা মেরিডিয়ানের ওখানে কিছু স্টুডেন্ট এসে দাঁড়ায় রয়েছে। তারা বলতেছে যে কি ভাই, কি অবস্থা? আহ মিছিল আসতেছে কোনো? আমি বললাম যে হ্যাঁ, অনেক বড় মিছিল আসতেছে, প্রায় আহ, 50,000-এর মতো হবে, প্রায় 50,000-এর মতো হবে। আসলে মানে আমার কাছে যেটা প্রথম 50,000-ই মনে হয়েছে। তারপরে পরে যখন আমি তো ওরা তো খুব উচ্ছ্বসিত, ফোন টোন করতেছে, মানে তখন তো নেটওয়ার্ক নাই, সবাই ফোন। তা আমরা এখানে দাঁড়ালাম, ছবি তুললাম, এই করলাম, দিয়ে চিন্তা করলাম যে এরকম একটা, এইটা কিন্তু আপনার এই এয়ারপোর্ট পর্যন্ত এই হুম, পুরা হুম, লোক, এরকম হুম, একই অবস্থা। তা আমি আমাদের যারা আরো কলিগ ছিল তারা আমাকে ফোন, তাদেরকে আমি ফোন করছি, আমার কলিগ, অফিসের কলিগকে হুম, বলছি যে হুম, তুমি শাহবাগের দিকে যাও, এখান থেকে হেঁটে যেতে সম্ভবত 45 মিনিট সময় লাগবে, হুম, 40-45 মিনিট। তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। ও বলতেছে আমি যাত্রাবাড়িতে, আমি বললাম যাত্রাবাড়ি এটা বাদ দাও, যাত্রাবাড়ি যা মনে তা হবে, তুমি শাহবাগে দিয়ে যাও, এইরকম এখান থেকে কয়েক লাখ লোক যাচ্ছে। হুম। মানে আমার কাছে মনে হচ্ছে যে কয়েক লাখ দেবে। তো ও কয়, বলো কি, এটা তো আমাদের এখানে লোকই পাচ্ছি না। মানে যাত্রাবাড়িতে একটা গ্যাঞ্জাম হচ্ছে, কিন্তু তাছাড়া আর কোনো রোডে রোড নেই। আমি বললাম তুমি দ্রুত যাত্রাবাড়ির স্পটটা ত্যাগ করে তুমি শাহবাগে আসো। এখান থেকে যেতে 45 বা 1 ঘন্টা সময় লাগবে, হুম। কারণ হেঁটে যেতে। তো আরো কয়েকজন আমি ফোন করলাম, ওরা প্রথম বিশ্বাস করে না। কি, কিভাবে সম্ভব এত লোক? মানে এই আপনি পরে যেটা আমি বুঝতে পারছি যে প্রায় শেখ হাসিনাকে এই ভিডিওটা দেখানো হয়েছিল। এই ফ্লোটাই এই আসলে ভিডিওটা, মূল ফ্লো ছিল। হ্যাঁ এই হুম। স্রোতের ভিডিওটা দেখানো হয়েছিল যে এটা শাহবাগ আসছে। এটা গণভবনের কিন্তু দিকে আপনাদের, যেতেছে, শাহবাগ হ্যাঁ তো না, গণভবনের দিকে। গণভবনের না না, দিকে। ওদের হচ্ছে ভুলিয়ে তো এখানে আমি কিছু, গণভবন। এখানে আমি কিছু লোকরে পাইছি যারা যারা যে দু একজন আমার হুম, মোটরসাইকেল উঠে সামনের দিকে আগায় গেছে, তারা বলছে হুম। যে গণভবনে যাবো। আমি বললাম যে তারা না বলতেছে শাহবাগ যাবো, কয় না, শাহবাগ তো যাবেই কিন্তু গণভবনে যাবে মেইনলি। আসল হচ্ছে গণভবন। চলেন, আমাকে বলে চলেন যাই। আমি বললাম না, আমার তো একটু কাজ আছে, আমি অন্য জায়গায় যাবো। মানে তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে তারা মানে অন হুম, কাইন্ড অফ গায়ে, তারা লিড দেওয়া এখানে, আচ্ছা, এটা কোন দিকে যাবে। এটা হচ্ছে আমি অফিসে যাওয়ার আগে, এটা অফিস, আমাদের অফিসের সামনে এসে এটা এটা হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস। আচ্ছা, সবচেয়ে মানে পরিশীলিত এবং খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আচ্ছা। এটা হচ্ছে আরেকজনের জমি, সেটা দখল করছিল। এটা সালমান এফ রহমান সাহেব হুম, এটা তৈরি করে দিয়েছে, এসি হুম, টেসি সবই আছে এখানে। ইয়ে, তো আমি যখন অফিসে ঢুকি তখন হুম, 7 রাস্তার ওখানে যাওয়ার পরে দেখতেছি যে লোকজন মানে অলরেডি টায়ারে আগুন ঠাগুন জ্বালায় ফেলাইছে। তো আমি কোন রকম অফিসের দিকে ঢুকলাম, এরা এসে বিএনপির লোকজন বা আরো যারা আছে তারা আছে এই জেলা অফিসটাকে হুম, আক্রমণ করে দিল। মানে তারা আগুন লাগাচ্ছে, ভাঙতেছে, হুম, প্রথমে হুম, লুটপাট চলতেছে। আমি কোন রকম অফিসের পার্কিং, 3 নম্বর পার্কিং এ রাখলাম, যে যদি কখনো এদিকে আক্রমণ করে তাহলে অ্যাটলিস্ট 3 নম্বর পার্কিং এ যাইতে যেতে অনেক সময় লাগবে। আমি নিয়ে অফিসে ঢুকলাম, ঢোকার পরে আমার সবকিছু রাখার জন্য, যে আমার বুলেট প্রুফ জ্যাকেট, তারপরে হেলমেট, এগুলো রাখার জন্য, যে আমি আসলে সিঙ্গেল হয়ে যাব, হুম। কারণ এগুলো নেওয়া যাওয়া সম্ভব না। তো এর মাঝে হচ্ছে আমাদের অফিস থেকে কে যেন একটা ভিডিও করছিল, এই ভিডিও দেখে উল্টা অফিসের দিকে কিছুক্ষণ ইট পাটকেল মারলো, গ্লাস টাস ভাঙলো কিছু। ও আচ্ছা, পরে এই যে এই যারা পুড়াইতেছে এই পুরাইতেছে, ঝামেলা। ওটা ও ভিডিও আচ্ছা। করতে গেছিলাম। এটা আমরা কি তোর আটকা অফিস পড়ে থেকে গেলাম। তোলা? এটা কি তোর অফিস থেকে তোলা? হ্যাঁ, এটা অফিস ও থেকে তোলা। আচ্ছা, 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 আচ্ছা। তাও এটা হয়েছে আমি অফিসে যাই, হেরা কেউ নাই, সবাই অফিস থেকে নামায় দেওয়া হয়েছে। ওই পাশের লাইট অফ করে দেওয়া হয়েছে, জানালাগুলো বন্ধ করে দিয়েছে, তারপরে ই টানা দেওয়া হয়েছে, পর্দা টানা দেওয়া হয়েছে, যাতে আমরা কেউ নাই, এটার সাথে আমরা আসলে জড়িত না। হুম, মানে আমাদের অফিস বাঁচানোর জন্য, যদি আক্রমণ করে বসে হুম, তো কিছু করার নেই। তারপরে কিছু চ্যানেল 24, এখানে এটা, এই বিল্ডিং এ কিন্তু চ্যানেল 24 আছে। 10 তলা 11 তলায় রয়েছে ওদের হুম, অফিস, আমাদের হচ্ছে লিফটেড 4, মানে 5 তলায় হচ্ছে আমাদের অফিস। হুম।
তো আমি যেখানে বারান্দা, এটা আমাদের বারান্দা থেকে তোলা একটা ছবি, দুইটা ছবি ক্লিক করছিলাম। তাও ক্লিক করা নিষেধ। আমি লুকায় যায় ক্লিকটা করে রাখছি, আচ্ছা ঠিক আছে এটা ক্লিক করে রাখি। তারপরে এখানে আর এখান থেকে আর বের হওয়া সম্ভব হচ্ছে না। আমি বসে বসে খালি আফসোসই করছি যে আপনার গণভবন তো তুই আহ, তাহলে তখন অফিসে আটকা পড়ছিস বাইরে থেকে আটকা যখন, পড়ে। তোদের অফিসে তখন আক্রমণ হইলো নাকি? হ্যাঁ, মানে পার্কিং অফিসেও এবং একটা পার্কিং, মানে আছে কি ওই এখানে যখন লুটপাট করতেছে কিছু লোক আছে না ভিডিও করে, হুম, আমাদের অফিসেরই কিছু লোক, মানে সে আসলে ভিডিও সাংবাদিকও না, করছে, হুম, ভিডিও জাস্ট করছে উল্টা কৌতূহল বশত পোলাপান ভিডিও রিয়াক্ট করছে। দেখে। হ্যাঁ, হুম, রিয়াক্ট দেখায় ঢিলা ঢিলি হুম, একদম একে হুম, ভাঙচুর টাংচুর শুরু করে দিছে। হুম, পরে তাদেরকে থামানো হয়েছে, হুম, কিন্তু ততক্ষণে তো আমাদের আর এখান থেকে বেরোনোর কোনো অপশন ছিল না, মানে আমরা আর আচ্ছা, বেরোই নাই কেউ, হুম, আমরা আমাদের জায়গায় আছি। এই এই দুইটা আমার ক্লিক করা, মানে জাস্ট এসে কোন রকম সো তারপরে কিছু করার কতক্ষণ মতো। তুই অফিসের মধ্যে? অফিস তো তারপরে হচ্ছে আটকা ছিলি? অফিস তো আটকা পড়ে গেছি, মানে আমি সন্ধ্যার পর্যন্ত, Shit. সন্ধ্যা পর্যন্ত আমি আটকা পড়ছি আসলে আমি জানি না। মানে আমি জানতাছি যে লোকজন এখানে আছে, আমার সাথে যোগাযোগ করতেছে, ভাই এদিকে যাবো চলেন যাই। হুম, আমি বললাম যে আমি তো ভাই আসে এখানে আসলে আমি কিন্তু বেরোতে পারতেছি না। হ্যাঁ, তুমি এটা আসলে কেমনে করো, হুম, বেরোতে পারতে। তো ওই দিনকে একটা ইয়ে হচ্ছে যে ওরা চ্যানেল এটা কি টোয়েন্টি ওই ফোরে দিনেরই? আসছে। ওই দিনই, ও হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা, দিন সন্ধ্যার রাত্রে, পরে, সন্ধ্যার পরে, সন্ধ্যার পর হ্যাঁ। চ্যানেল টোয়েন্টি হ্যাঁ, ফোরে হ্যাঁ, তারা একযোগে সব ইগুলো আসছে। হুম, তো এখন হচ্ছে যে চ্যানেল টোয়েন্টি ফোর তো আমাদের বিল্ডিং এর উপরেই, আমরা হুম, আর কি তো আমাকে বললো যে এখানে ছবি লাগবো যেভাবে হোক। হুম, আচ্ছা ছবি লাগবো তো দিয়েছেন। তো ওরা শুনলাম চ্যানেল টোয়েন্টি ফোর অফিসের সামনে যা দাঁড়ালাম, গেটের সামনে, ওরা বলতেছে মানে অনেক ঘটনা এই সময় যাচ্ছে 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 তারা হুম। অনেকে আসতেছে, একজন আরেকজন কোলাকুলি করতেছে। আহ, মানে এটা কয়টার দিকের সব, ঘটনা? এইটা হচ্ছে ওরা আসছে, আমি তো ছবি তুলছি, এটা হচ্ছে 8টার দিকে। ও, 8টার দিকে, হ্যাঁ। ওরা আরো আগে আসছে, আরো হুম। আগে আগে আসে চ্যানেল টোয়েন্টি ফোর একটা ততক্ষণে টক শো। ততক্ষণে হচ্ছে ওই বঙ্গভবনে অলরেডি হয়েছে, মানে ওই আমার সেনাপ্রধানের সেনাপ্রধান সাথে এবং আহ, অন্যান্য ইয়ের হচ্ছে পার্টির অন্যান্য যেই বিএনপির এবং জামাতের জামাত। এবং এখানে আসিফ নজরুল এবং তার সাথে কি জানি দুইজন না তিনজন হচ্ছে সমন্বয়ক হুম, হিসেবে পরিচয় সমন্বয়। দেয়া স্টুডেন্টদের একটা আলোচনা অলরেডি হয়ে গেছে, এবং এদেরকে হুম। তখন ডাকা হয় নাই। এরা পুরো সিনের মধ্যেই নাই, এই ছয় না এরা সমন্বয়কের। এরা তো এরা ওই হচ্ছে ওই ওই এর মধ্যে হচ্ছে ওই সেনাপ্রধানের সাথে যে আলোচনা হয়েছে অন্যান্য হুম, হচ্ছে দলের, সেখানে তাদের কোনো প্রতিনিধি ছিল না, এই সমন্বয়কদের আর কি, 6 জনের। হুম, হুম। সো না ওরা ওরা তখন ওইখান থেকে আসলে চলে গেল এই 24-এর এখানে। টোয়েন্টি ফোর। হ্যাঁ, সো ওদের স্ট্যান্ড পয়েন্টটা ওরা আসলে নিল হচ্ছে এই টিভির সামনে, এবং ওইখানে বৈশা ওরা বললো যে আমরা হচ্ছে দিব, সরকারে কারা কারা যাবে, উপদেষ্টা কারা হবে, সেই সিদ্ধান্ত আসলে এই বৈষম্য আমরা দিব। আন্দোলনের। সো হুম, ওই জায়গাটায় একটা বড় খেলা হুম, হয়েছে। এবং আমরা বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে ঘটনা কোন দিকে যাইতেছে, এত দ্রুত সবকিছু ঘটতেছিল 5ই আগস্টের এই হুম। বিকালের পর থেকে। বল এবার তোর অভিজ্ঞতা বল, এখানে কি হলো? আচ্ছা, এখানে হচ্ছে ওরা ওই যে মানে এরা হচ্ছে হুম, একসাথে কেউ ছিল না। আচ্ছা, মানে ততক্ষণে আমি বুঝতে পারলাম যে ওদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আহ, মানে ওরা হচ্ছে হুম, যেটা পলিসি ছিল যে আমি যদি অ্যারেস্ট হই বা আমি যদি মারা যাই তাহলে তুমি এটাকে আগায় নিবে, বা যে 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 জীবিত থাকবে। এরা হচ্ছে হুম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে হুম, তারা পরে বিকেলে আসছে। হুম, এগুলো খোঁজ খবর পায়, এটা টেলিভিশনে যখন এই চলতেছে তখন আর ওদের না, আহ, আরো যারা আছে ওরা আসা শুরু করলো। এরা হচ্ছে একটা প্রেস কনফারেন্স করবে এখন, মানে প্রেস কনফারেন্সের আয়োজন অঘোষিত। মানে এরা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে একটা টক শো করতে আসছিল। হুম, টক শোতে এই সব সমন্বয়ক সবাই ছিল, ওটা একটা ছবি হুম, তুলে ওটা ফেসবুকে হুম, দেওয়া হয় অনেক সময়, তখন এটা ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এখন সব মিডিয়ার লোকজন আর তারা একটা কিছু স্টেটমেন্ট লাগলো, সব মিডিয়া আসলো, বিভিন্ন জায়গা থেকে হুম, আসা শুরু করলো, তাদেরকে
একটা তো এটা 24 ওইখানেই, ওই 24-এ অফিসের। একটা, আচ্ছা। এইটা একটা এটা হচ্ছে একটা ওই ক্যাফেটেরিয়ার মতো, হুম 24-এ ওইটাই সব ক্লিয়ার করে এখানে টেবিল টেবিল বসে ওরা একটা হুম ই হুম করার। তো এইখানে ওই ওদের প্রেস কনফারেন্স, এইখানে ওই মূল ঘটনাটা বললো যে আপনি যেটা বললেন না যে হুম। এটা আমরা ঠিক করব। কিন্তু অনেক ধরনের কথা হয়েছে, মিডিয়ার গাড়ি আক্রমণ এই সেই। একটা আচ্ছা। এসে যে এগুলো কি করা যাব, মানে এক ধরনের একটা আহ মানে সাংবাদিকদের আসলে কিছু সেভের ব্যাপার থাকে না, হুম তারাও এক ধরনের সেভ, যে এই মেসেজ গুলা যেগুলো মেসেজ হুম দরকার সেগুলো একটু তারা প্রশংসা করে নিয়ে আসলো। আহ, এখানে মোটামুটি মানে সব প্রথম সারি যারা আছে হুম। তারা সবাই ছিল। কেমন লাগবে? তাহলে ওই তিনজনের যেটা ওইটা ওইটা তো তারা তো হুম বলছে যে এটা আসলে উম, তাদেরই লোক, হুম। কিন্তু একটা গ্রুপ বানানো হয়েছে। তো দেন এটা আলাদা স্টোরি না? যাই হোক, আস্তে আস্তে হয়তো সেই স্টোরি আরো জানা যাবে। স্টোরি স্টোরি আসলে ওটা ও জানা যাবে যে 20 বছর পরে যে আসলে স্টোরিটা আসলে স্টোরি মেকার কে। মেকার। হুম। 6ই আগস্ট, হুম। 5 আগস্ট তো ওইদিকে যেতে তো পারি না, পাঁচ যেটা তারিখে হচ্ছে আর গণভবন কোথাও আর মুভ করছে, ওইখান থেকে বাসায় চলে হম গেছিস? গেছি রাত 10টায়। আমি যখন রাত 10টায় যাচ্ছি আমি চিন্তা করতেছি যে রাস্তায় তো কেউ নাই, হুম মানে কেউ একজন একজন একটা বিড়াল এসে যদি বলে যে ভাই তোমার যা কিছু আছে সব দিয়ে দাও, হুম। উপায় নেই আমার। আমি মোটর সাইকেল চালাচ্ছি, একদম লাইট নাই, শুনশান একদম। মানে মোটর যখন আমি ক্রস করতেছি দিয়ে হুম মহাখালী দিয়ে, তখন হচ্ছে ওই পুরা গন্ধ আসতেছে, বিভিন্ন জায়গায় যে পুরান আগুন ধরানো হয়েছে এই পুরা গন্ধ আসতেছে। আমি আহ আমি খালি আল্লাহ আল্লাহ করলে বলতেছি যে আমার সামনে যেন কোনো ঝামেলা না হয়, কেউ যেন না দাঁড়ায়। আর হচ্ছে যে আমি যদি ক্যান্টনমেন্টের ফ্লাইওভারে উঠতে পারি, যেহেতু হুম আমার কালসি ইসিবি দিয়ে, হুম তাহলে ওই দিক দিয়ে আমি মানে চিন্তা করতেছি যে ওই দিক দিয়ে সেনাবাহিনীর গাড়ি ঠাড়িতে হল টল হুম থাকতে হবে। হুম। কিন্তু মানে সেনাবাহিনীর গাড়ি না, মানে কোনো গাড়ি নাই, একটা দুটো মোটর সাইকেল এই 10টার যাচ্ছে। সময়? 10টার সময়? 10টার সময়, 10টার সময় একটা দুটো মোটর সাইকেল যাচ্ছে, কেউ কেউ পায়ে হেঁটে যাচ্ছে। যে আমি যখন পায়ে হেঁটে যখন একাধিক লোক দেখি যে দুইটা লোক যাচ্ছে, হুম তখন আমার কাছে মানে ভয় লাগতেছে যে এ যদি এ আসলে হুম যদি বলে যে এই ভাই কে তুই, হুম দিয়ে দিয়ে এই সবকিছু। হুম। মানে আমার কাছে ক্যামেরা ইকুইপমেন্টস মোটর সাইকেল সবকিছু আছে। আমি কোন রকম আল্লাহ আল্লাহ করতে করতে বাসা পর্যন্ত পৌঁছাইছি, কিছু হয় নাই, কিন্তু আমি খুবই ভয়ে ছিলাম। 6 তারিখে হচ্ছে যে হুম। আমি ঢুকলাম, মানে যেটা আমি আগের দিন 5 তারিখে পাইনি, and সেটা তো আমাকে গণভবনে আর কি, হচ্ছে গণভবন এই টনভবন। গণভবন হম, এবং হ্যাঁ, সংসদ ভবনের এই সাইডটা। সংভবত সংভবত এই যে উপর দিয়ে মোটরসাইকেল করতেছে, আরে আজব কথা। আমার জীবনের আমরা প্রথম ঢুকে দেখা ফ্যামিলি ট্যামিলি সহ আইসে মোটরসাইকেল নিতে, মানে ঢুকে একদম পড়ছে দক্ষিণ ডাইরেক্ট। প্লাজার উপরে মোটরসাইকেল। আমি বললাম ভাই উঠাইলেন কোন দিকে, কয় যে ওই ওদিক দিয়ে একটা আছে, মানে ওই প্রতিবন্ধীদের ওঠার জন্য কিছু আছে না, র্যাম থাকে না, ওই র্যাম দিয়ে উঠে গেছে। আমি বললাম, বাহ, আপনার তো হ্যাভি। তো ওদেরকে কিছু এই যে বাচ্চা নিয়ে আসছে, একটা বয়স হচ্ছে 28 দিন না 2 মাস হবে, ওদেরকে এবং ওদের সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে এই সংসদ ভবনের এইখানে এই পরিমাণ জমায়েত ইতিহাসের হুম। মানে কত বছর পরে হইলো। মানে নর্মালি তো ওই দিক দিয়ে হাঁটারই কোনো উপায় নাই, সে ঢোকারও উপায় নাই। তো একটা সময় আমরা জমায়েত ছবিটা সমায়েত আপনি ধরতে পারেন, আপনি না না জমায়েত ধরতে পারেন, কিন্তু আপনি দেখবেন যে বাইক নিয়ে যে উপরে ওঠা, দক্ষিণ প্লাজার উপরে ওঠা, এটা তো হুম, কখনোই করে নাই। না না সেটা তো বললাম, জমায়েত তো কেন, শেষ কবে তো এখানে এরকম সাধারণ মানুষ উঠছে সংসদ ভবনের এই ভিতরের এইটা এরিয়াতে? এটা হচ্ছে ওই যে জঙ্গি টঙ্গি যখন শুরু হইলো তখন থেকে এটা বন্ধ করে দেওয়া হ্যাঁ, হলো। তখন থেকে তো পুরো বন্ধ। হুম। তো আমার খেয়াল আছে যে ছোটবেলায়, তো একটা টাইম লাইন তৈরি হয়ে বলতে পারবো না, সংসদ ভবনের সামনে দৌড়ানো যাইতো, লোকজন যাইতো, ছবি কিছু আছে। তো 2000 কত পর্যন্ত সেটা ছিল। তো ওইখানে লোকজনের এন্ট্রি ছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে এই 2000 কতর দিকে বন্ধ হইলো সেটা বন্ধ হলো না, আস্তে আস্তে প্রথমে এই ফ্রন্ট থেকে সব বাইরে করে দিল।
তারপরে হচ্ছে হুম ফ্রন্টের দরজা লাগাই দিল, তারপর হচ্ছে হুম আশপাশ দিয়া শুধু হচ্ছে জিয়া উদ্যানের ওইখানে পর্যন্ত যাওয়া যায় আর কি। তো এই ভিতরে হুম। দাঁড়ায় ছবি আসলে কবে তোলা হয়েছে এবং কবে মানুষ এই জায়গায় হাঁটছে সেটা আসলে আবার কবে হবে, এটা একটা ইতিহাস আসলে। এইখানে আহ, মানে হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী ও খুব কষ্ট করে হয়েছে পোজ দিল। আমার হুম, কাছে মনে হইলো যে ও টায়ার্ড আসলে এই হুম। পোলা লোকজন সরাইতে। আর ছেলেটার বয়স খুবই কম, নতুন আসছে, এত কিছু বোঝে না। তো এখানে ভিতরে আচ্ছা, ভিতরে ওই যে দিক দিয়ে। পরিমাণ, না এটা যে ওই দক্ষিণ প্লাজার ওই পাশ থেকে তো ঢোকার যে তখন আস্তে আস্তে পালা। ঢুকতে হয়, ইয়া দিচ্ছে আর কি, সেনাবাহিনী নিয়ন্ত্রণে হ্যাঁ, নিচ্ছে। আমি যাওয়ার পরেই দেখলাম যে সেনাবাহিনী কিছু লোকজন নিয়ন্ত্রণে আসা করছে, এই যে সেনাবাহিনীর ফোর্স টোর্স হুম। ডিপ্লয় করতেছে। তার আগে ডিপ্লয় করেনি, তার আগে সব ছিল। এইখানে লোকজন দেখলাম যে খুবই উৎসব মুখর সবাই, মানে পাইছি একটা কিছু, হুম। স্বাধীনতা হয়ে গেছে, সবাই যোদ্ধা। এই আঙ্কেলের বললাম, আঙ্কেলের বাড়ি হচ্ছে ঢাকার কোন জায়গায়, বাইরে, মানে ঢাকার বাইরে। হুম। সে আসছে এখানে কোথায় ঘুরতে, হুম। এই চান্সে ও ঘুরতে বসছে। রিক্সা, অটো রিক্সা দেখছেন, অটো রিক্সা ঢুকতেছে। ওই তো খোলা, সব খোলা, মেইন রোড যেহেতু খোলা, হ্যাঁ, সবাই ঢুকে পড়ছে ওই ইয়া দিয়া, ওই আচ্ছা, সাইডটা দিয়ে। তার আগে হচ্ছে যে এটাতে আমি যেতে পারি নাই, এটাতে আমি মিস করছি। আমি ছবি দেখে আমি খুবই আফসোস হুম। করলাম একজন ফটোগ্রাফার বা ফটো সাংবাদিক হিসেবে। এই ধরনের ইভেন্ট আসলে বছরে পাওয়া মুশকিল, মানে আপনি আসলে কখনো পাবেন কিনা আর হুম। এই জীবনে। হিস্ট্রিক্যাল ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলা মুশকিল। So, তুই যখন গেছিস তখন আর ইয়ে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না? না, সকালের দিকে ওরা হচ্ছে সকালের দিকে ওরা পুরা করে ফেলছে, মানে সামনে দাঁড়ায় আছে এখানে ওই যে ওই হাসিনা টাসিনা। হুম। হম, এটা হচ্ছে গণভবনের সেই, হুম। মানে আপনি ওয়াল গুলা দেখছেন, মাঝখানে কিন্তু, মানে দুই পাশে দুইটা ওয়াল, হুম। মাঝখানে একটু ফাঁকা রাখছে। হুম। এটা ভাঙলো কি করে? আমি আমি আশপাশে খুঁজলাম যে এটা হচ্ছে বড় ধরনের কোনো গাছের গুলি আছে কিনা, এরকম দেয়া যে ধাক্কা দেয়া সবাই মানে মানুষের আসলে যে অ্যাগ্রেসিভটা ছিল এই ওয়াল ভাঙ্গা একদম। ঢুকে পড়ছে। হুম। আমিও যাওয়ার পরে তখন ওই যে মানে এখানে কাছাকাছি গেলাম, তখন ওই সেনাবাহিনী তারা এটা জায়গাটা নিয়ন্ত্রণ নিতেছে, লোকজন হুম। সরাই দিতেছে, লোকজন দেখতেছে যারা আগের দিন পারে নাই। ও, এটা আবার আছে। ও কি না, এটা হচ্ছে ও মজা দেখি যে, করতেছিল? না না না, এইভাবে ওরা ছবি তুলতেছে। হুম। 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 মানে ওর হচ্ছে যে ভাই এইভাবে একটা ছবি তুলে দাও। আমি বললাম বাহ, ইন্টারেস্টিং, কারণ দাঁড়াও আমিও ছবি তুলি। হ্যাঁ, তুলেন। দেখেন এই যে ওরা কিন্তু আসলে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে, মানে এক একজন এক এক রকম করে। হুম। হ্যাঁ, 8 তারিখ হচ্ছে এই অভিজ্ঞতাটা আমার কাছে প্রথম। আমি কারণ এখানে হচ্ছে আপনি পিআইডি কার্ড না থাকলে হুম। তাহলে আপনি ঢুকতে পারবেন না। কার্ড থাকতে হবে এবং কি তার একদম ওইটার লিস্টেড থাকতে হবে। সরকারি। হুম। হ্যাঁ, এনএসআই, সরকারি, ইয়ে সবকিছু। এনএসআইএসবি রিপোর্ট হুম। সহ। হ্যাঁ। তো এই কার্ডটা আমার নাই। আমি চিন্তা করলাম যে ওই দিন হচ্ছে আমি যমুনাতে ঢুকছি। হুম। যমুনা শুনলাম যে যমুনায় আহ তার বাসভবন হবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমি আর একজন, আরেক আরেক পত্রিকা, আর দুইজন, তারা যায় যমুনার সামনে যা গেছে, দৌড়ায় গেছে, যা আমাকে আরেকজন যে নিয়ে গেছে, সে বলতেছে আপনি হচ্ছে যমুনাতে ঢুকতে 15-20 মিনিট পরে আর ঢুকতে পারবেন না। হুম। তো তারা বললো যে আমরা সরাসরি ঢুকে পড়বো। মানে যমুনায় তখন মাত্র ডিক্লেয়ার হয়েছে যে যমুনাতে সে হুম। থাকবে। এখান থেকে সেনাবাহিনীর লোকজন আসতেছে, হুম। এই হুম। যারা আছে এসবি টেসবি আছে। তা আমার দুজন যে হাতে ওই পরিষ্কার করতেছে, ওরা ছবি তুলতে তুলতে ঢুকে গেছে। হুম। ঢুকে যে এরা যমুনার দোতলায় গেছি। এর আগে যমুনায় আমি ঢুকছি, ওই হুম। তখন তো কেউ থাকতো না, ওই বিভিন্ন হুম। ফরেনার অ্যাম্বাসিডারি করে। হুম। তা আমার ঢুকে যায়, আমরা কোন ঘর, সব ঘরে বালিশ ঠিক করতেছে। আমি আরো লোকজনদের বলতেছি যে আপনারা এটা ঠিক করেন, এটাই করেন, ছবি তোলার জন্য। কিছুক্ষণ পরে একজন প্রোটোকল অফিসার আছে,
হ্যাঁ। আইসা এটা বলতেছে কি, আপনারা ঢুকলেন কেমনে? আমরা দেখলাম যে আমরা গেট দিয়ে ঢুকছি। ওখানে আপনারা ঢুকলেন কেমনে? আমরা বললাম, ভাই আমরা গেট দিয়ে ঢুকছি, আপনার সমস্যাটা কি সেটা বলেন। মানে সে খুব ইয়াং। ও কয়টা আপনারা জানেন না, আপনার আপনার কারা? আমরা বললাম আমরা সাংবাদিক। আপনারা তো সাংবাদিক, তাহলে আপনারা বুঝেন না যে এটা আসলে আহ, ও এটা স্পেশাল। হচ্ছে স্পেশাল কিছু। আমি বললাম যে স্পেশাল কিছু বুঝেন দেখে তো এর জন্য আসছি। ঠিক বুঝছি। আমরা স্পেশাল না হলে আমরা আসতাম না। পরে কয় যে আচ্ছা কে আপনি? তো পরিচয় দিলাম যে আমি অমুক জায়গায় আছি। কয় আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা এইটা ও প্লিজ এই ছবি পাবলিশ করেন না। ও তা আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে পাবলিশ করবো না, আপাতত বেরোয় যাই, যেহেতু আমরা ছবি তোলা শেষ। ও সে আমাদের সাথে এই করলো ওই সে বললো যে আমি সমকালের প্রকাশক যে আহ, তার রিলেটিভ লাগে। ও আচ্ছা আচ্ছা, পরিচয় হয়ে গেছে একটা। মানে সে আমার সাথে পরিচয় হওয়ার পরে আপনি তো ভালো বুঝেন টিঝেন এই যে ও এই যে আমরা আচ্ছা ঠিক আছে। তো সে আমাদের ঘর পর্যন্ত আটকে দেওয়ার পরে গেটে গেলো যে আর কেউ যেন না ঢুকে। মানে ওরা হচ্ছে যাদের গেটে আনছে তারাও আসলে জানে না যে ওরা মাত্র গেটে এসে দাঁড়াইছে, ও জানাই না কি এমনি। বোঝার আগেই ঢোকার পরে ঘটনা ঘটে গেছে। এই আমার গণভবনে যাওয়া আমার তো মানে একটা জিনিস হচ্ছে যে আমি আসলে পাই নাই, মানে ও 5 তারিখে যেটা পাই নাই ঠিক আছে, এই মধ্যে ঢুকছি, এইটা তো মিস করা যাবে না। এটা মিস করা যাবে না। কিন্তু আমার তো কার্ড নাই। হুম তা আমি আরো কয়েকজন গেলাম, ওদের একটারও কার্ড নাই। আমি বললাম, চলো যাই। তো ঢুকলাম, সামনে দাঁড়াইলাম বঙ্গভবনের সামনে, অনেকক্ষণ ছবি টবি তুললাম, এটি সিকিউরিটি করি। তারপর এক পর্যায়ে তারা বললো যে হ্যাঁ আসেন আপনারা এসে। তো যারা ঢুকতে শুরু করি, প্রথম প্রথম দেখি যে ওরা বলতেছে যে আপনার তো পিআইডি কার্ড নাই, আপনি এই ঢুকতে পারবেন না, এই ঢুকতে পারবেন না। তারপরে হচ্ছে এক পর্যায়ে এত পরিমাণ সাংবাদিক এলো। সাংবাদিক আসলো যেমন রয়টার্স, এপি, হুম এপিএ। ওরা এসে আমাদের এক ভাই ছিল, সে এপির ভিডিও হুম জার্নালিস্ট। সে এসে এমন এক ঝাড়ি মারলো, মানে তো সে তো হুম ইন্টারন্যাশনাল। হুম হ্যাঁ আপনারা কি শুরু করছেন, এটা কি আর পিআইডি কার্ড না আপনার জানেন না, কিছু না আপনার আই প্রোটোকল আছে। মানে ওই অফিসার গুলাও আগের না, নতুন আছে, এসবি টেসবি। তো ঝাড়ি টাড়ি খাওয়ার পরে কয়ে গেছে ছাড়েন ছাড়েন একটু চেক করে জানেন, দিই। সবাই জান, আল্লাহ, তারপরে সবাই উঠে বসে। সিরিয়াসলি, মাই মানে গুডনেস। তারপরে যা হেরা এমন একটা অবস্থা, মনে করেন যে সাংবাদিক একেবারে প্রায় 1-1.5 হ্যাঁ। গেস্ট টেস্টে সাংবাদিক বেশি। হুম, সে সবাই তো ঢুকে পড়ছে। এখানে তো সিকিউরিটি নির্দিষ্ট যারা আছে, ইয়ে ছাড়া তো আসলে ঢোকার। বা যারা ওই বঙ্গভবনের পাশে গেছিল তারা সবাই ঢুকছে। হুম এর মধ্যে হচ্ছে গেস্ট টেস্ট যারা আছে, বিভিন্ন পার্টি হুম টার্টি আছে। হুম এখন বিশেষ করে হচ্ছে ফটো সাংবাদিক তো এটা হুম আসলে ওদেরকে ওই সী- সীমানার মধ্যে রাখা মুশকিল। হুম তো এটা তো সে একটা ঘুরতেছে এদিক আর দিয়ে ঢুকে হ্যাঁ যাইতেছে। হ্যাঁ। পরে বলতেছে যে এদিকে এই জায়গায় এক জায়গায় দিতে হবে, ওই জায়গায় দিতে হুম হবে, মানে তো এর মাঝে হচ্ছে ওই উপদেষ্টা আসতেছে, তারপরে সমন্বয় টমন্বয় আসতেছে। এই প্রোগ্রামে হচ্ছে পুরো হল ভর্তি একদম। হুম মানে এই 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 অভিজ্ঞতাটা আমার কাছে খুবই নতুন যে একদমই আমি একদমই হ্যাঁ, হিস্ট্রি হিস্ট্রি। যে হ্যাঁ, এই সবাই ধরনের একসাথে। জায়গায় আসলে ঢোকা হুম হুম তারপরে এবং এই সময় দাঁড়ালাম থাকা। হ্যাঁ এই সময় থাকা একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা যাই আগে প্রথম আমরা কয়েকজনের সেলফি টেলফি তুলছি যে ভাই ঢুকছি, এটা একটা প্রমাণ নিয়ে একটা আসছি। ছবি তুলে লই। হ্যাঁ, ছবি তুলে নিয়ে যাই। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে প্রথমে তো চিফ অ্যাডভাইজার দেখি। আসলো। ছবিগুলো দেখি। হ্যাঁ চিফ অ্যাডভাইজারের ই হলো। আমি প্রেসিডেন্টে ফলো করতেছিলাম যে তার মুখটা হুম খুবই হুম মলিন, খুবই হুম কঠিন অবস্থা, যেটা হয় যে ঠিক, দেশে ইতিহাস। ইতিহাস। হ্যাঁ, ইউনুস সাহেব তার উৎফুল্ল অবস্থা, মানে এত উৎফুল্ল যে সে আহ, তার নিজের নামটা ভুলে গেছিল না। তাই না? মানে এত এক্সাইটেড। আমি আমি সেটা বলতে বললে হবে না, ফেলবো। আমি 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 মোহাম্মদ মোহাম্মদ ইউনূস। ইউনুস বলতে হবে না, হ্যাঁ, সেটা কি সে বলছে? মিস্টেক করে ফেলছে। এত তাই না, আমরা এক্সাইটেড, খেয়াল করি নাই। মানে যেটা সবাই নতুন অভিজ্ঞতা। ইউনুস সাহেব যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অভিজ্ঞতা, আমরাও নতুন সে কি অভিজ্ঞতা। ওর প্রেসিডেন্টের নাম বলে দিছিল নাকি, আমি মোহাম্মদ পরে চুপ্পু? পরে ওই যে পিছনের যে পিছনের গার্ড হ্যাঁ। সে বলছে প্রেসিডেন্ট তাকে কল করছে যে তুমি এটা বলে দাও। ও সেকেন্ড বারে গিয়ে তাহলে ইয়ে হয়েছে নাকি? হম, প্রথমে আটকে গেছিল যেন, মানে প্রথম যেটা হয় প্রথমে আসলে সবাই প্রথমে আটকে যায়। তো এই হচ্ছে অবস্থা না।
ছবি আহ দেখি। হ্যাঁ, এটা শেষ করলো এই যে সমন্বয়ক। ঐতিহাসিক সমন্বয়ক গ্রুপ। আপনার এটা তো আপনার কাছে মনেই হুম, আছে যে গণকবর যেটা ওই সময় আন্দোলনের সময় যাদের মানে আইডেন্টিফাই করার মতো কোনো ব্যবস্থাই করা নেই। আইডেন্টিফাই করা যেত কিন্তু কাউকে হয়তো ঢুকতেই দেয় না। আহ তোলার দ্বীপ থেকে, তারপর বিভিন্ন জায়গা থেকে হুম। যা সব ডেড বডি ঢাকা আছে মেডিকেলে ছিল, হ্যাঁ। ঢাকা মেডিকেল, এইটা এটা তো কেউ জানেই না যে এই সময় এই জায়গায় নিয়ে আসছে। এই যে গণকবর যে দেওয়া হয়েছে। হুম, আহ, এর আগে তাজরিনের ঘটনা, তাজরিন আচ্ছা। অগ্নিকাণ্ড, সেখানে অনেক লাশ বিবৎস হওয়ার কারণে হুম, তাদের আইডেন্টিফাই করা যায় নাই, তাদেরকে বেওয়ারিশ হিসেবে এক একটা লাশের এক একটা নাম্বার দিয়ে দিয়ে হুম, কবর দেওয়া হয়েছিল। হুম। তো ওইটা হচ্ছে যে পরবর্তীতে যারা আত্মীয় স্বজন ডিএনএ টিএনএ নিয়ে ম্যাচিং ট্যাচিং করে তারা একটা মানে ই মানে পাইছে। আলাদা আলাদা কবর প্রত্যেকের। হ্যাঁ, মানে নাম্বার নাম্বার অনুযায়ী পরে তারা আইডেন্টিফাই করতে পারছে যে এটা আমার কবর, আমার হুম, অমুকের কবর, আমার অমুক আত্মীয়ের হুম, কবর, হুম। বা আমার ছেলের কবর, আমার মেয়ের কবর, এরকম। কিন্তু এখানে হচ্ছে আপনার আইডেন্টিফাই করার কোনো চান্স নাই। মানে আপনি এই যে কবরটার যে অবস্থা দেখেন, এটা আসলে আপনি বুঝবেন যে এটা আসলে কবর না কবরের আহ, অন্য পার্টটা কোন জায়গায় কবর। হয়তো আহ, তাহলে এই এই আইডেন্টিফাই এর প্রসেসটাও আসলে তখন সরকার রাখে নাই, মানে যে যেটা হচ্ছে কারণে কবর গুলাও মাটির সাথে মিশে গেছে। আমরা যেদিন গেলাম মিশে গেছে। সেদিন হুম, প্রচন্ড বৃষ্টি কয়েকদিন ধরে চলতেছিল। বৃষ্টি। সো আর যে পুরোনো কবর গুলা ছিল সেগুলো আসলে মাটির সাথে মিশে গেছে, এবং নতুন কিছু কবর আবার পরবর্তীতে খোঁড়া হইতেছে। ওই প্রক্রিয়াটা তখন এই 20 তারিখে আসলে চলতেছে। তখনও আরো অনেকগুলা লাশ আসবে যেগুলো। লাশ আসবে, হ্যাঁ। হ্যাঁ। আর এখনো তো অনেকগুলো আনআইডেন্টিফাই হুম, লাশ আছে, ছিল মানে এখন আছে কিনা যায় না, হুম, ওটার পরে খোঁজ নেওয়া। তো এটা গভর্নমেন্টের একটা, ওই তৎকালীন গভর্নমেন্টের একটা ইন্টেনশন ছিল যে হুম, আহ, অমুক জায়গায়, তারা কিন্তু বলতেই পারতো যে কোনো মিডিয়াকেই বললেই তারা বলতো যে এখানে তো এরকম অনেকগুলো লাশ আছে, তোমরা যদি কারো কারো স্বজন থাকে বা মিসিং থাকে তাহলে তোমরা এসে দেখে যেতে পারো। কিন্তু সেটা করে না এটা। ওরা যে ইন্টেনশনালি রাখছে যে এটা আসলে কোনোভাবেই যেন মেসেজটা মিডিয়ার কাছে না যায়। এবং গুম করে আর ওই যে সেই হ্যাঁ, গুমের যে সংস্কৃতি, হ্যাঁ, সেটারই আসলে আপনি হচ্ছে যে এই এক্সটেনশন। 5 তারিখের ঘটনা যদি এরকম না ঘটতো, যদি শেখ হাসিনা সরকারের দিকেই যদি হুম, ঘটনাটা থাকতো, তাহলে কিন্তু আপনি এইটার কোনো চিহ্নই খুঁজে পেতেন না। একদম একদম। হ্যাঁ, এরকম কোনো ঘটনা কেউ ঘটেই নাই, কোনোদিন ঘটেও নাই, বা কোনো প্রতিষ্ঠানে আঞ্জুমান মফিদুল বলেন আর যেই বলেন, হুম। আহ, মানে এটা এসে তারা করতো না। আপনি একটা জিনিস দেখছেন, আপনি ছিলেন ওখানকার যে মানে দায়িত্বে, এই রাব্বানি সাহেব। রাব্বানি সাহেব, মানে সে কিন্তু আসলে তখনও বুঝে নাই যে সে আসলে কোন স্টেটমেন্ট তার, তার সে যে কথার ধরন, তার কাছে মনে হয়েছে, হুম, আমার কাছে মনে হয়েছে যে সে ওই যে আগের স্টেটমেন্টেই কথা বলতেছে, মানে আগের গভর্নমেন্টের যেরকম সুর হুম, মিলানো, হুম, যে বলে গেছে তুই এই বলবি, এটা এর বাইরে কিছু বলবি না, একদমই। সে সেইভাবেই বলতেছে। সে কিন্তু কোনো স্পেসিফিক ইনফরমেশন দেয় না, তার কাছে ইনফরমেশন নিশ্চয়ই আছে। কারণ তাদের একটা লাগে যে হুম, মানে একটা না একটা কোনো এভিডেন্স রাখতে হয় হুম, যে এটা একটা লাশ কিনা, আসলে সে দেখছে কিনা। হুম। মনে তো করেন বেয়ারিশ একটা কিছু। তার তার বক্তব্য ছিল যে হচ্ছে এই তারা তো হচ্ছে আসে হচ্ছে একদিনই গোসল টোসল কাফন পরা থাকে তাদের। তার হুম। বক্তব্য অনুযায়ী যে একদিনই কাফন মরানো হয়ে আসে, সেখানে তার খুলে দেখার কিছু নাই। তো তার কাছে ওইভাবে আসছে, সে ওইভাবে আসলে এগুলোদেরকে ওই যে প্রক্রিয়া ছিল হচ্ছে জানাজা টানাজা পড়ে কবর দিয়ে দিছে। তারপর কাজ যতটুকু কিন্তু সেই পর্যন্ত। কিন্তু এখানে যাদেরকে দাফন করা হয়েছে ওই সময় তো পুলিশ ছিল এইদিকে। একদমই একদমই, পুলিশই তো নিয়ে আসছে। হুম। হুম। তো পুলিশ পাহারা ছিল। যাই হোক, এটা আসলে থানা তাকেও দোষ থেকে। দিয়ে লাভ নাই, কারণ সে আসলে এটা এবং কিছু করতে পারে না। এখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি আছে হ্যাঁ। এই এই অত্র এলাকায় এবং ওই জায়গায়, এবং এইটার ফুটেজ এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কেউ খুঁজা বের করছে বা প্রকাশ করছে।
এবং আমার কিছুদিন কাছে আগে আরেকটা জিনিস হুম, মনে হয়েছে যে বলেন। এখন এই আহ, আগস্টের পরে এত এত মাস হয়ে গেল, এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নেই। এই যে যাদের আইডেন্টি বেওয়ারিশ হুম, লাশ, তাদের হুম, একটা আইডেন্টি বের করা, এটা কোনো ব্যাপারই না। এটা ডিএনএ টেস্ট করা তো কোনো ব্যাপারই না। এবং আপনার হচ্ছে যদি আহ, আহ, অনেক সময় যদি মামলার খাতিরে অনেক পুরনো লাশ উত্তোলন করে, হুম, কবর থেকে উত্তোলন হুম। করে তারা টেস্ট করে, এই করে পোস্টমর্টেম করে, এই করে, এটাও তো সম্ভব। তো অ্যাটলিস্ট এই স্বজন জিনিস। কিছুদিন আগে ওই যে একটা ছেলের দেখলাম বক্তব্য হচ্ছে, প্রচার হয়েছিল তখন ওর বাবার কবর এখানে ও আইডেন্টিফাই করতে পারছে। ওই হুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ ওদের সাথে ছিল, যারা হচ্ছে পরবর্তীতে গিয়ে হচ্ছে কিছু ব্যানার এবং কিছু আইডেন্টিফিকেশন ওই জায়গার মধ্যে দিছে। সো হুম, তখন ও বলতেছিল যে ওর বাবার হচ্ছে যাত্রাবাড়িতে উনি যথাসম্ভব হচ্ছে এই 18-19 তারিখের দিকেই হচ্ছে নামাজ পড়ে বের হওয়ার পরে হুম, ও ওনাকে ওইখান থেকে ধরে নিয়ে যাওয়া এবং ওইখানেই যথাসম্ভব মেরে ফেলা হয়। বা তো তারপর থেকে ওনার কোনো খোঁজ পাইতেছিল না ওর বাবার। হুম, তো ওর বাবা হচ্ছে ওর পাঞ্জাবি পরেছিল, একটা লাল পাঞ্জাবি ছিল, সেটা উনি পরেছিল। তো সেটা দেখে পরবর্তীতে এই ছবিটা আঞ্জন উকিলের কাছে ছিল, ওইটা ইয়েছে। কিন্তু ওনার ওনাকে ওনারা খুঁজতেছিল, ওরা ওরা বিভিন্ন মর্গে গেছিল, তারপর ঢাকা মেডিকেলে গেছিল। তো ঢাকা মেডিকেলে ওর যেই যে ওইখানকার যেই ওইখানে পুলিশ পহরায় ছিল এবং ওরা লাশ দেখতে দেয় নাই। ও আর ও হুম। বন্ধু যখন দেখতে চাইছে যে লাশগুলো, তখন উল্টা ওদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তো বিষয়টা সহজ ছিল না, তুই যেটা বলতেছিস যে তো এই ওই ওই লাশগুলা ওই ওই ইন্টারভিউটা আমিও আইডেন্টিফাই দেখছি না। হুম, আইডেন্টিফাই করা বা সো 5 তারিখের পরেও গিয়ে তারপরে গিয়ে আসলে মানুষজন তখন মর্গে, তো 5 তারিখে 6 তারিখে গিয়ে তো আমি ঢাকা মেডিকেল মর্গে ছবি তুললাম, দেখলাম যে অনেকগুলো লাশ পড়ে আছে সোসাইটি। তারপরে গিয়ে তারা তখন মেডিকেল গুলোও তো তখন তাদের আন্ডারে, এবং ওইখানে সাদা হুম, পোশাকের পুলিশ। তো পঙ্গু থেকে শুরু করে ওই যে চক্ষু হসপিটাল, এখানে তো আমরা ঢুকতেই পারি নাই। হুম, হুম, হুম। আমি না, বিশ ওইটা তো তারিখের পর পর পা- একবার গেছিলাম, যে তখন সব বসে আছে যে ওইখানে সাংবাদিক গিয়ে হচ্ছে সো মর্গেটটা তো আরো বেশি সেন্সিটিভ জায়গা, তো ওরা তো ওইটারে একদমই হচ্ছে জিনিসগুলো, এবং জুরাইনে দেওয়া হয়েছে, আরো কয়েকটা জায়গায় গণকবর আছে, শুধু এই জায়গায় না। এবং এখন এখন পর্যন্ত হচ্ছে অনেক পরিবার আসলে খুঁজে বেড়াইতেছে তাদের এই পরিবার হুম, লোকজনকে। আমাদের যেই বন্ধু লিটন আছে পাঠশালার, হুম, ওর হচ্ছে ওর যে ওয়াইফ আছে, ওয়াইফের কাজিন, ও বললো তাকে ওই যে 5 তারিখের পর থেকে খুঁজে পাওয়া যেতেছে না। তারা এখনো আশায় আছে সে হয়তো বাইচা আছে। তা আমি বললাম ওনাকে বল যে আঞ্জুমান মফিদুল খোঁজ নিতে, ছবি টবি আছে। সো হুম, একটা আরো এখানে যারা মারা গেছে, এবং একটা বড় সংখ্যার সাধারণ মানুষ, তো এরা ঢাকার বাইরে থেকে আসছে। প্রচুর মানুষ হুম, এখানে কর্মজীবী হিসেবে থাকে, তাদের পরিবার থাকে বাইরে। সো ওদের ঢাকায় থাকার পরেও ওরা এখন পর্যন্ত এই হচ্ছে খোঁজার যে জায়গাটা সেগুলো যেতে পারে নাই। তো ঢাকার বাইরে যারা আছে তারা তো আসলে আরো হচ্ছে প্রান্তিক অবস্থায় আছে। তো তারা যে এই জিনিসগুলা যাবে, এই জায়গায় খুঁজবে, এবং এটার জন্য যে একটা আলাদা সেল করা উচিত। আমি শুনছিলাম যে ঢাকা মেডিকেলের সামনে একটা এই যারা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আইডেন্টিফাই, তাদেরকে খোঁজার জন্য একটা সেল করা হয়েছে। পরবর্তীতে শুনলাম যে এটার আর কোনো কার্যক্রম হচ্ছে চোখে পড়লো না। তো পুরোটাই একটা মানে হচ্ছে আহ, চোখের সামনেই দেখলাম যে একটা বড় ঘটনা, যে যেটার আসলে কোনো রকম মুভমেন্ট সরকার থেকেও নাই, এবং যারা আত্মীয় স্বজন সাধারণ মানুষ তারা আসলে এইটার সাথে হচ্ছে কিভাবে আসলে তাদের দিন কাটাইতেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, তাদেরও প্রথম যারা হচ্ছে সামনের দিকে আছে, তাদেরও আসলে এটা নিয়ে কোনো মুভমেন্ট নাই। পুরো জিনিসটাই না, আসলে এখন তো মনে করেন যখন সে হারায় গেছে। ক্ষমতা, হ্যাঁ, মানে আন্দোলন শেষ, আমরাও শেষ, মানে ওই ওই ইগুলা নেয়। এ- একদমই, একদমই, এই একদমই। এইটা যদি আপনি আইডেন্টিফাই না করেন, হুম, তাহলে হচ্ছে একটা সময় পরে যায় এরা এই এইটা যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট বা অন্য কোনো গভর্নমেন্ট আসে, সে কিন্তু এটাকে স্বীকার করবে না। হুম, সে তার যার যার যে যার গভর্নমেন্ট আসবে, সে তার 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 দিকে তাকাবে যে এটা আমার দেশ, আমার লোকের মানে আইডেন্টিফাই করলে অ্যাটলিস্ট বোঝা যেত যে এই লোকটা কে ছিল। হুম। কেউ মারা গেছে, সে হয়তো মানে আওয়ামী লীগের লোকও হতে পারে,
অথবা অন্য কারো লোক হতে পারে, হুম। বা সাধারণ না না, এটা তো পথচারী। প্রতিটা পরিবারের এটা তো জানার অধিকার, না এটা একটা জানার কথা। নর্মাল বিষয়। তার যে এখন হচ্ছে স্বজন, যে তার এই তার এই সে শরীরটা কোথায় আছে, সে কোথায় দাহ হইছে, হুম, সেটা মানে এটা তো মানে একটা অমানবিক বিষয়, এর কোনো মানবিকতার কোনো কিছুর মধ্যেই পড়ে না আসলে। তো না, এবং এই সব প্রসেস গুলো তো করা যায়, এটা তো এমন কিছু না যে এটা খুব কঠিন একটা প্রসেস, যেটা সম্ভবই না। তো, কিছুদিন আগে আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মারা গেছে কুমিল্লায় আমাদের এখানে, কুমিল্লায়, হ্যাঁ, তাদের জাপানের। তাদের হ্যাঁ হ্যাঁ, তাদের বডি নিতে তারা ওইখান থেকে আসছে, এসে তারা ওইখান থেকে নিয়ে গেল, আর আমরা তো এটা আসলে ওই যে মানে 5 তারিখের পর থেকেই তো পুরো বিষয়টাই আসলে ক্ষমতায় কে যাবে, ইলেকশন কি হবে, হুম। মানে তারপর হচ্ছে কি হিন্দু নির্যাতন মানে থেকে একটা, শুরু করে ভারতের ইয়ে পুরোটাই আসলে মানে এখন পর্যন্ত আসলে আমরা তো আসলে মানে কোন দিকে যাইতেছে পুরো ঘটনা, মানে বিজয়ের আনন্দ যেটা বলে, যে 90 তো আমি ছোট ছিলাম তারপরে হ্যাঁ, দেখছি, 90 এর বিজয়ের হচ্ছে এরশাদ যাওয়ার পর থেকে হচ্ছে প্রায় 1 মাস ব্যাপী ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হচ্ছে এই এরিয়াতে পথনাটক উৎসব থেকে মানে যে আনন্দ হয়েছে। আর এইখানে এত বড় একটা ঘটনা ঘটলো 5 তারিখের, ওই যে গণভবন লুট থেকে শুরু করে প্রতিটা জিনিস এমন ভাবে হাইলাইটেড হইলো, তারপর হচ্ছে বন্যা থেকে শুরু করে হিন্দু নির্যাতন, মানে এখন পর্যন্ত হুম। পুরো বিষয়টাই হচ্ছে অস্থিতিশীল জায়গায়, এবং মানুষকে কনফিউজ করে দেয়া যে আসলে মানে এই পুরো আন্দোলনটা আসলে হচ্ছে একটা কি জানি, এই যে মাস্টার মাইন্ড একজন মাস্টার হ্যাঁ, মাইন্ডের এইটার মধ্যে যে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল, সাধারণ মানুষ যে রাস্তার মানুষ থেকে শুরু করে সবাই এটার মধ্যে সামিল হইছে, এবং সাধারণ মানুষই সবচেয়ে বেশি সাফারার হইছে। তুই যদি দেখি যে হাসপাতালগুলোতে যারা অন্ধ হইছে, তারপরে যারা আহত হইছে, তার কারা আসলে স্টুডেন্ট না, এর একদম একটা বড় একদম তাই। পরিমাণ, না একদমই সাধারণ মানুষ, ভ্যান চালক, ড্রাইভার, ভ্যান চালক, রিক্সা চালক। তারপর হচ্ছে এই হকার, তো তারাই তো আসলে, তো এইটারে আসলে অস্বীকার আর করার চেষ্টা হইতেছে, এবং সেই প্রক্রিয়াটাই আসলে চলতেছে। তা এটা আচ্ছা, আপনি যেভাবেই বলেন এই আন্দোলন, এই যে আহ, মানে সাধারণ মানুষের পার্টিসিপেন্ট, সাধারণ মানুষ তো কোটার জন্য যায় নাই। সা- সাধারণ মানুষ কোটার সাথে তাদের সম্পৃক্ততা নয়। ওটা তো প্রথম দিকের একটা ঘটনা, মানুষ তো হ্যাঁ, বিরক্ত হয়েছে আসলে মানে যে কোটা। মানুষ মানুষ হচ্ছে একটা, এই আওয়ামী লীগ গভর্নমেন্টের উপরে একটা, মানে তাদের ঘৃণাবোধ জন্ম নিয়েছিল, যে খুব একদিনে না, 100 বছরের কথা বছরের বলার কোনো বছরের পর ইয়ে নাই। বছর। তারপরে হচ্ছে ভোটাধিকার, মানে মানুষের হচ্ছে এই যে ভোট তাদের চুরি। এই ভোট চুরি, তাদের চাপাবাজি, তাদের যে মিথ্যা কথা বলা, মানুষ একটা জিনিস দেখতেছে সেটা তারা উল্টা বলতেছে। হুম। এটা তো মানুষের কাছে, মানে ইতিহাস বিবেকের কাছে বিকৃত মানুষের, করা, হম, ইতিহাস বিকৃত করা। মানুষের বিবেককে নাড়া দিছিল। যে কারণে সে প্রচুর লোকজন দাঁড়াইছিল, যেটা হচ্ছে যার যার হচ্ছে ভাতের অধিকার নিয়ে কথা বলছে। মানে আমার একজন কলিগ একজন লোক প্রশ্ন করছিল যে আপনি কেন আইছেন, সে হয়েছে প্রায় 60-65 বছর। কয় আলুর দাম 50 টাকা কেন, এটার জন্য আমি আসছি। আলুর দাম 50 টাকার কথা তো না, মানে আমার হচ্ছে তার তার দাবি হচ্ছে যে আমার আসলে আলু খেতে হবে, আলু খাওয়ার আমার অবশ্যই মানে অবশ্যই এটা আসলে, অবশ্যই, যার যে হ্যাঁ, এটা জায়গা আমার কম থেকে আসলে দামে, সে। হ্যাঁ, কম দামে খেতে হবে, এটা আমি এত দাম দিয়ে খেতে পারবো না। তো এই এই ঘটনা এখন পুরাটা হচ্ছে যে, মানে এটা হচ্ছে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা আহ, সবাই হুম, যার যার নিজের থেকে নিজের নিজের দিকে নেওয়ার চেষ্টা করতেছেন। হুম, এটা পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজের দিকে নেওয়ার চেষ্টা করতেছে, স্টুডেন্ট যারা আছে তারা নিজেদের হুম। নেওয়ার চেষ্টা করতেছে। যার যে আহ ক্রেডিট মানে নেয়ার চেষ্টা যার এবং যাকে দখল ক্রেডিট দেওয়ার নেওয়ার চেষ্টা। চেষ্টা করছে। এটা আসলে কত দূর কত দূর পর্যন্ত যাবে, আর কত দূর পর্যন্ত তারা টেনে নেওয়া যাবে, এটা হচ্ছে বলা মুশকিল। তবে এই আন্দোলনের বিষয়ে আমার কাছে মানে এখনো ওই কয়েকটা টাকা দেওয়া ছাড়া আর আমি আসলে কোনো কিছু ভিজুয়াল কিছু দেখিনি। আচ্ছা। ওই ইয়ে আহত যাদেরকে। আহতদের, রিসেন্ট গতকাল একটা হেলথ কার্ড ওপেন করছে আহতদের জন্য। এটা একটা ভালো, ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে মানে এটা যদি স্টুডেন্টরা বলতেছে এটা এই হুম, 24-এর যেসব শহীদ হয়েছে তাদেরকে একটা মানে ধারণ করতে হবে, তাদেরকে একটা হুম, সম্মানের জায়গায় রাখতে হবে। এইটা যদি
এটা আসলে মানে জোর করে তো সম্মান দেওয়া যাবে না। হুম, পলিটিক্যাল গভর্নমেন্টের মানে সবগুলা পলিটিক্যাল পার্টি যারা এখন আছে, সবগুলা পলিটিক্যাল পার্টি এখন যারা অ্যাক্টিভ, হুম, তাদের একটা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, সম্মিলিত বোঝাপড়া, মত ঐক্যের মাধ্যমে এটাকে আসলে এস্টাবলিশ করতে হবে, যেটা আসলে আমি যেই গভর্নমেন্টে আসুক সে হুম, এটাকে কন্টিনিউ করে যাবে, বা এটার একটা রেসপেক্টের জায়গা, এই যারা শহীদ হয়েছে, প্রাণ দিছে, বা যারা আহত হয়েছে তাদেরকে একটা রেসপেক্টের জায়গায় রাখা। আম, মানে এটা একটা আহ, বোঝাপড়া রাখতে হবে। হুম। তাছাড়া মানে এটা আসলে চাপাই দেওয়া সম্ভব না। আপনি আজকে চাপাই দিলেন, কালকেই নাই। বঙ্গবন্ধুরে একদম একদম। আওয়ামী লীগ বঙ্গবন্ধুরে মানে এমন, বাংলাদেশে এমন কোন আনাচে কানাচে জায়গা নেই যে বঙ্গবন্ধুকে তারা চাপাই না দিছে। একটা জেনারেশন, এই যে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার আশপাশে যারা ছোট বাচ্চা আছে, তারা হচ্ছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ছাড়া আর কাউকে চিনতো না। কিন্তু এই মানে যে চেনার জায়গাটা, মানে এরকম অবস্থা, সে সব বস্তু দেখা, যে রাস্তাঘাটে দেখলে বঙ্গবন্ধুর পোস্টার, মোরাল, বড় বড় বিল বোর্ড, এগুলো দেখে হুম। অভ্যস্ত। কিন্তু সেটা তো মানে কয়েক ঘন্টায় শেষ হয়ে গেল। সেটাই চাপাই দেওয়ার এই ফল। হ্যাঁ, চাপায় চাপায় দিলে আসলে হবে না, চাপায় না দিয়ে এটা আসলে একটা ইয়ের মধ্যে, মানে একটা নীতিমালার মধ্যে, বা একটা মানে ওইরকম একটা পলিটিক্যাল দলদের প্ল্যাটফর্ম তৈরি, তাদেরকে একটা মতামত নিয়ে, তাদের মত ওই একসাথে করে, যেটা যে এরকম একটা করা যায় যে তারা যেন ই থাকে। আর আরেকটা হচ্ছে আমার এই যে গণকবর দেখে আমার বারবারই এটা মানে নাড়া দিচ্ছে যে এইটা আসলে এভাবে পড়ে থাকার কারণ কথা কেন? এবং মানে তাদের ন্যূনতম শ্রদ্ধাটুকু, তাদের ন্যূনতম যে শ্রদ্ধা নাই, সম্মানটুকু, কেউ কেউ কোনো আইডেন্টিফিকেশন। কথাই বলে না এটা, এর না কোনো কথাই নাই। আপনি দেখবেন না এই দেখলাম গণকবর তো। নিয়ে কথাই নেই, হয়তো যে বলতেছে যার রিলেটিভ মারা গেছে সে হয়তো বলতেছে। ওই যে আপনি যে ছেলেটার কথা বলেন, সে তাকে ঢাকা মেডিকেলে নিতে হুম, দেয় নাই, তার ইটে সে পরে পাইছে। তো ও বলছে, কিন্তু এটা তো আর ওই সমন্বয়ক বলেন আর স্টুডেন্ট বলেন আর বা হুম, সরকারের কোনো ওই জায়গায়, তারা কিন্তু এটা বলে নাই। তাহলে আপনি এদেরকে আহ, কিভাবে কাউন্ট করতেছেন? এটা কি আসলে হুম, ওই আপনার মৃত ব্যক্তির মধ্যে একটা কাউন্ট হলো? হুম। হ্যাঁ, এবং হচ্ছে যে এই শহীদদের তালিকা করা হয়েছে, সেখানে তো এই তালিকাটা নাই। এরা এরা যে তো পুরো এতগুলো, ইয়ের মধ্যেই নাই, তাই না? এই তাহলে মানুষগুলা কি এটাকে বাইরে? এরা বাইরে, আইডেন্টিফাইড। আইডেন্টিফাইড। না হলে সে, এটা তো আসলে কোনো ওই হয় না। আর এটা তো মানে ঘটনা তো রিসেন্ট, এটাই আমরা মানে বহু বছর বছরের এটা তো পুরনো 71 সালের জিনিসগুলো না, কিন্তু এটা তো হ্যাঁ 71 সাল মানে রিসেন্ট না, বুদ্ধিজীবী আপনার হচ্ছে হত্যা এক না। মাস দেয় না, এটা চাইলে আপনি করেন যায় না। এখন হচ্ছে মানে গভর্নমেন্ট কি করে এটা আসলে গভর্নমেন্টের দেখার বিষয়, সামনে দেখার গভর্নমেন্ট বিষয়, তো তারা নিজের গদি বাজাইতেই মানে কি করবে। সেটা মানে সেটা বাজাইতেই শেষ সে। এখন পর্যন্ত বাজার এবং নিরাপত্তা এই দুইটাই অন্যরা এখন পর্যন্ত করতে পারেনি। আবার কি জানি সংবিধান ঠিক হচ্ছে হ্যাঁ পাল্টানো টাল্টানো হইতেছে সংবিধান সবকিছু। তো পুনর্লিখন অনেক কিছু। আপনি ঢাকা শহরে অটো রিক্সা বন্ধ করতে পারেন না, কয়েক বছরে 4-5 বছরে গজিয়ে ওঠে অটো রিক্সা। আপনি এই এত কি জানি বছরের ইয়া পুরনো থেকে সংবিধান এই নষ্ট। রাস্তা থেকে আইল্যান্ড থেকে হকারি উঠাইতে পারলেন না এখন পর্যন্ত। হ্যাঁ, আরো হকার বাড়ছে। ওখানে আপনার পার্স। বাসার আশপাশে দেখেন দাদা, হকার বাজার গেছে, নতুন হ্যাঁ। নতুন হকার আছে। আচ্ছা যাই হোক, আমি এই যে এখন হচ্ছে আপনার মানে এটা হুম, আসলে শেষ বলে লাভ করি। নাই। হুম, শেষ করি, যেটা হচ্ছে যে এই আন্দোলন, এরকম বড় ঘটনা, একজন ফটোগ্রাফার, ফটো সাংবাদিক হিসেবে হুম, সবারই আশা থাকে যে এই আন্দোলন এরকম বড় কোনো ঘটনা কাভার করার জন্য। হুম, এটা আসলে আহ, আমারও একটু একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ এরকম একটা যেটা আমরা 111-এর সময় আমরা পাঠশালায় ছিলাম, তখন আমরা আসলে 111 বুঝি নাই, বা ছবি তোলার মতো এরকম অ্যাক্সেস ট্যাক্সেস হয় নাই, বা তৈরি হয়নি হুম, আমরা। ওই দুই একটা ওই আমাদের পাঠশালার সামনে দুই একটা হুম। গাড়িটারে 2007। মুভমেন্ট হুম, টুভমেন্ট। হ্যাঁ, তো তারপরে আমার কাছে
আমি সবসময় আমার কলিগদের বলতাম যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে এই প্রফেশনে, তাদেরকে বললাম যে আমার খুব ইচ্ছা যে আমি একটা এরকম আরেকটা মানে 111-এর মতো কোন একটা ঘটনা হুম, কভার করো। হুম, তো এটা এসে এমনি বলতাম যে আচ্ছা এটা আমার কভার করার ইচ্ছা। ও বলতো না এটা তো হবে না, এটা আর এরকম ঘটনা হওয়ার অনেকেই বলতো যে এরকম ঘটনা হওয়ার কোনো চান্স নেই, হুম। যে কিন্তু এটা হয়ে গেছে। হয়ে গেছে এখানে আসলে আমার আমি একটা খুবই মিস করি, যেটা হয়েছে যে আমি 5 তারিখের শুরুটা ছিলাম, শেষটায় থাকতে পারিনি। শেষটা থাকতে পারিনি। আমি সবচেয়ে বেশি মিস করি গণভবনের, গণভবন না, আমি মিস করি প্রাইম মিনিস্টার কার্যালয়ের যে গ্যাদারিংটা, ওইটা আমি অনেক মিস করি। কারণ একদম পরের দিনকে কাছেই ছিল। হেরাম, একদম কাছেই। কাছে ছিল, ভিজুয়ালি খুবই ইন্টারেস্টিং, লাইটটা হুম। ছিল ভালো। গণভবনে কিন্তু লাইটের একটা ঝামেলা ছিল, মানে আমরা যদি ফটোগ্রাফি হিসেবে একদম একদম। দেখি। এবং কি গণভবনে আপনার অনেকের অভিজ্ঞতা শুনছি যে তা আমি আর 10 মিনিট থাকলে আমি মারা যেতাম, মানে আচ্ছা, এরকম আমি আমি সাফোকেশন করতাম। গণভবনে গেছি, তো গণভবন হচ্ছে খুবই কেওটিক জায়গা ছিল, এবং গণভবনের আমি তো পেছন দিয়ে ঢুকলাম ওই সাইডটা দিয়ে। হুম ঢোকার পরে এই দিক দিয়ে তো যে ওই দিক থেকে কিছু লোকজন ঢুকতেছিল দেয়াল টপকায়া। তো সেটা হুম একটা কেওয়াস্টিক ছিল। তারপরে আইসা মেইন গেট দিয়ে ঢোকার চেষ্টা করলাম, গিয়া দেখলাম যে মানে আগেই মানে ওইখান দিয়ে পাওয়া মানে হচ্ছে ঢুকলে আর বের হওয়ার মনে হয় না আর কোনো উপায় থাকবে, তো বাইরে থেকে। তো ওইটা ভিজুয়ালিও আসলে খুব বেশি ইন্টারেস্টিং ছিল না ওই ঢোকার না না। গণভবনের উপরের যে ইয়ে, ওখানে লোকজন দাঁড়াইছে কিন্তু ওটা ছোট। তো যেটা হয়েছে যে এই ওইখানে কার্যালয়ের ওইখানে, সো ওইটা, কার্যালয়টা মানে খুবই ইন্টারেস্টিং একটা, হ্যাঁ, সো মানে ওইটা এটা। যেহেতু আর্কিটেকচারালি একটা হচ্ছে হুম। বিষয় ছিল, তো সেইটা মিলায়া বাংলাদেশের পতাকা সবকিছু মিলায়া আসলে ওইটা একটা হচ্ছে ছবি দাঁড়াইছে। আর একটা তো ছিল ওইখানে হচ্ছে, হচ্ছে বাংলাদেশের দুইজন ফটোগ্রাফার প্রথম ছিল, প্রথম দিকে হুম, যেগুলো আছে আহ, এই বিভিন্ন এজেন্সিতে গেছেন, পত্রিকায় ছাপা হয়েছে। হুম। তারপরে আরো কয়েকজন গেছিল কিন্তু শেষের দিকে ওরকম ভিজুয়ালি ইন্টারেস্টিং না। ওই তো কিন্তু আসাদ তারপরে আসাদ 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 তো মেইন। আসাদ 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 আর দীপু মালাকার ছিল। বিবিসির একজন রিপোর্টার গেছিল, আচ্ছা। বিবিসি বাংলার হুম, রিপোর্টার, ওই ওই হুম, জায়গায় ঢুকে বসছিল। তো ওদের কাছেও দেখলাম কিছু ছবি টবি ফুটেজ হুম। টুটেজ ভালো এ আছে। কাছাকাছি ছবি অনেকেরই আসলে ছিল, দেখলাম যে আরো পরবর্তীতেও কিছু ছবি হুম। দেখছি। সো যেটা হয় যে ওই বিষয়টাও ইম্পর্টেন্ট, যে ছবিটা ফটো জার্নালিজমের ক্ষেত্রে যে প্রকাশটা একটা বড় বিষয়। যে হ্যাঁ ছবি হ্যাঁ তুললাম একটা, তো আমার কাছে হ্যাঁ। ভালো ছবিও আছে, কিন্তু কিন্তু আমি প্রকাশ করতে পারলাম। ঘটনাটা প্রকাশ করতে পারলাম না, সেটা ঠিক আছে পরবর্তী ঐতিহাসিক একটা, কিন্তু ওই সময় মতো প্রকাশ করা, যে ওই সময় ও হচ্ছে একদম এফপির অফিসে চলে যাওয়া, ওইখান থেকে এফপির ইয়ার নেটওয়ার্ক থেকে ছবিটা ছাড়া। হ্যাঁ ওটা হচ্ছে যে সো ইন্টারন্যাশনালি সাথে সাথে তখন সেটা আসলে চলে যাওয়া, সো অন্যের কাছে দেখা যায় ছবিটা আছে কিন্তু সে তখন ছাড়তে পারে নাই, একই কাছাকাছি ছবি আছে, তো যার ফলে তার ছবিটা ওই ফোকাসটাতে আসে নাই এবং সেই নেটওয়ার্কিং এর মধ্যে সে পড়ে নাই।